স্প্যানিশ আধিপত্যে ফরাসি দুর্গের পতন ২-০ গোলের জয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে লা রোহা, ভক্ত সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। রাতে আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ মন্ত্রীর। ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা নেয়ার ঘোষণা। দিল্লিতে হুঙ্কার দেয়া হাসিনা পাবেন না আত্মসমর্পণের সুযোগ। সংসদে আইনমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে ফেরানোর তাগিদ দেয়া হচ্ছে ভারতকে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বানের পানি কমতেই ভেসে উঠছে ক্ষত চিহ্ন। এখনও ডুবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া। বিশুদ্ধ পানি ও খাবার সংকট। উত্তর পূর্বাঞ্চলেও বন্যার পূর্বাভাস। এবং তীব্র সংকটেও গ্যাসের সিস্টেম লস 10%। বিতরণ কোম্পানির ব্যর্থতায় বছরে অপচয় ৬,০০০ কোটি টাকা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার দাবি তিতাসের। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বিশ্বকাপের অল ইউরোপিয়ান সেমিফাইনালে বিবর্ণ ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন। ওয়াইয়ারজাবাল ও পেদ্রো পোরো ম্যাজিকে ২-০ গোলের জয়ে ১৬ বছর পর শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে লা রোহা। দাপুটে জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন স্প্যানিশ সমর্থকরা। টেক্সাসের ডালাস স্টেডিয়াম যেন লাল সমুদ্র। বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য হয়ে ওঠা ফ্রান্সকে মাটিতে নামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন। তারকায় ঠাসা এমবাপ্পে, দেমবেলে, ওলিসেদের হৃদয় ভেঙে শিরোপার মঞ্চে লা রোহা। অল ইউরোপিয়ান সেমিফাইনালে বেদুনার রঙে নীল ফরাসি শিবির। ইউরো নেশনস লিগের পর বিশ্বকাপের সেমিফাইনালেও স্পেনের কাছে ভরাডুবি ফ্রান্সের। অথচ জাতীয় দিবসের উৎসবে বাড়তি রং চড়ানোর কথা ছিল কাতার বিশ্বকাপের রানার্স আপ দলটার, কিন্তু লুই দে লা ফুয়েন্তের শক্ত রক্ষণের কাছে ধরাশায়ী দিদিয়ের দেশম। ষষ্ঠবারের মতো নকআউটের কোনো ম্যাচে ইয়ামালের কাছে দর্পচূর্ণ এমবাপ্পের। টেক্সাস থেকে স্পেনের অর্জনের গর্জনে কেঁপে ওঠে মাদ্রিদের আকাশ বাতাসও। এর আগে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই করেছে স্পেন ও ফ্রান্স। ১০ মিনিটে দানি ওলমোর ফাউলের সুবাদে ফ্রিকিক পেলেও তা কাজে লাগাতে পারেননি ইয়ামাল। ১৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এমবাপ্পে সুযোগ তৈরি করেছিলেন, তবে কুবার্সি ও লাপোর্তের দৃঢ়তায় আলোর মুখ দেখেনি তা। ২০ মিনিটে বড় বিপদ ডেকে আনেন দিনিয়ে। বল ক্লিয়ার করতে গিয়ে পেছনে থাকা ইয়ামালের পায়ে আঘাত করে বসেন, আর তাতেই পেনাল্টি পেয়ে যায় স্পেন। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ওয়াইয়ারজাবাল। ভাঙেন ডেভিড ভিয়ার এক মৌসুমে ১৩ গোলের রেকর্ড। ২০২৫-২৬ মৌসুমে স্পেনের হয়ে ১৪ গোল এখন ওয়াইয়ারজাবালের। বিরতিতে যাওয়ার আগে সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে উনাই সিমনের দৃঢ়তায় বাধার প্রাচীর ভাঙতে পারেননি। লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। ৫৮ মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় চোখ ধাঁধালো গোল করেন পেদ্রো পোরো। মাইক মাইনিওকে অসহায় করে স্পেনকে আনন্দে ভাসান ২৬ বছর বয়সী এই রাইট ব্যাক। ৬৪ মিনিটে ফ্রান্সের জালে বল পাঠিয়েছিলেন ইয়ামাল, তবে অফসাইডে বাতিল হয় তার স্বপ্ন। ৮০ মিনিটে ডিজিরে দুয়েকে হতাশ করেন আসর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বিশ্বকাপের অন্যতম সেরা আক্রমণ ভাগ নিয়েও শেষ পর্যন্ত স্পেনের সঙ্গে পেরে ওঠেনি ফ্রান্স। ছন্ন ছাড়া ফরাসিদের কাঁদিয়ে নিউ জার্সির ফাইনালের টিকিট কাটে স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনাকে চাচ্ছে স্পেন সমর্থকরা। ফিনালিসিমা মাঠে না করানোই এই ম্যাচ দিয়ে সে অতৃপ্তি ঘোচাতে চায় আলবিসেলেস্তারাও। ফরাসি বধের পর স্পেনের মাদ্রিদ থেকে শুরু করে রাজধানী ঢাকায় উল্লাসে মাতে লা রোহা ভক্তরা। এদিকে ফরাসিরা ছিটকে যাওয়ায় শিরোপা ধরে রাখায় আত্মবিশ্বাসী আকাশে নীল শিবির।
ডালাসে এ কেমন ফ্রান্স, স্পেনের সামনে বিবর্ণ দিদিয়ের দেশামের দল। একপাক্ষিক লড়াইয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা হলো না ফরাসিদের। ভয়ঙ্কর হতাশাজনক, তবে এই দল নিয়ে গর্বিত। আমরা একটা গোলও করতে পারিনি। হতাশাজনক, তবে এটাই বাস্তবতা। দুঃখজনক, তবে আমি মনে করি এটাই প্রত্যাশিত। স্পেন ভালো খেলেছে। ফ্রান্স দলগত পারফরম্যান্সের তুলনায় ব্যক্তি নির্ভর খেলেছে। মুদ্রার উল্টো চিত্র লা রোহা শিবিরে। মাদ্রিদ থেকে ঢাকা স্পেন সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। সেমির সমীকরণ এতটাও সহজভাবে উতরানো সম্ভব হবে ভাবেনি তারাও। বিশ্বাসটুকু রাখতে পারে যে স্পেন এবার আমাদেরকে সেই প্রত্যাশিত কাপটি আমাদেরকে এনে দেবে। ম্যাচটা অনেক ভালো খেলছে। ফ্রান্সের সাথে জিতাটা কিন্তু অনেক খুব টাফ ব্যাপার ছিল। ফ্রান্সকে হারিয়ে রোববারের ফাইনালে স্পেন ভক্তদের চাওয়া আর্জেন্টিনা। ইংল্যান্ডের তুলনায় লাতিন ফুটবল ঠেকানো সহজ হবে এমনটাই দাবি 2010 চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনাকে চাই, কারণ আর্জেন্টিনা হলে খেলার মজাটা একটু বেশি হবে। ফ্রান্সের অ্যাটাকিং, ফ্রান্সের ডিফেন্স অসাধারণ ছিল। তাদের মতো শক্তিশালী টিমকে আমরা হারাইয়া ফাইনালে চলে আসছে, এটা তো বলে বোঝানোর মতো না। ঢাকার বড় পর্দার সামনে এদিন চোখে পড়ার মতো উপস্থিতি ছিল আর্জেন্টাইন ভক্তদেরও। 2022-এর পুনরাবৃত্তি না হওয়ায় আপাতত খুশি। প্রত্যাশা ইংলিশ বধের পর আবারও শিরোপা ধরে রাখবে আলবিসেলেস্তে। যদি সেমিফাইনালে যদি হয়ে যায়, জিতে যায়, তাহলে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়াটা খুব হার্ড হবে না। লামিনীর দল কিভাবে হারার লাগে না করার লাগে ওটা আমরা সম্পূর্ণ আমাদের মেসির পাঁচ জাদুতেই দেখবেন। মাঠে গড়ানোর কথা থাকলেও মাঠে গড়ায়নি এবারের ফিনালিজিমা। তাতে ইউরোপ নাকি দক্ষিণ আমেরিকা, সে প্রশ্নের উত্তর পায়নি ফুটবল প্রেমীরা। আটলান্টায় থ্রি লায়ন্সদের হারালে অপূর্ণ সে আক্ষেপ মিটবে। দেখা যাবে দুই মহাদেশীয় দ্বৈরথের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ফাইনালের স্বপ্ন দেখা ফ্রান্সকে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। প্যারিসের দর্শকরা আশায় ছিলেন আরও একটা বিজয় দেখার, তবে স্পেনের কাছে হেরে ফিরতে হয়েছে হতাশ হয়ে। তবু দল নিয়ে গর্বিত তারা। এমবাপ্পেদের কাছে আরও ভালো পারফরমেন্স আশা ছিল সমর্থকদের। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ও উঠতে থাকা ফ্রান্স অবশেষে সেমিফাইনালে এসে স্পেনের কাছে ধরাশায়ী হতে হয়েছে। ফ্রান্সের সেই ছন্দ যেন এই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। প্রথমার্ধের 22 মিনিটের পেনাল্টির সুযোগ কাজে লাগায় স্পেন। ফ্রান্স অনেক চেষ্টা করেও গোলের কোনো পরিশোধ করতে পারেনি। উপরন্তু দ্বিতীয়ার্ধে আরেকটি গোল দিয়ে বসে স্পেন। শেষ পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে সেমিফাইনালে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় স্পেন। এদিকে সেমিফাইনালে স্পেনের সাথে ফ্রান্সের এই পারফরমেন্সে হতাশ ফরাসি ফুটবল সমর্থকরা। খুবই হতাশ আজকে ফ্রান্সের পারফরমেন্স দেখে। পুরো টুর্নামেন্ট জুড়ে ওরা অসাধারণ খেলতেছিল, মনে হচ্ছিল খুব ইজিলি স্পেনের সাথে জিতে যাবে, কিন্তু ফাইনালি আজকে খুবই খারাপ খেলছে স্পেন। অনেক ভালো খেলছে, মিডফিল্ডের অনেক ভালো খেলছে ওরা। এটা মর্মান্তিক। আমরা তাদের নিয়ে গর্বিত। দারুণ একটা ম্যাচ হয়েছে। আমরা জয়ের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু হতাশ হয়ে ফিরতে হচ্ছে। আমাদের দারুণ একটা দল আছে। অপ্রত্যাশিতভাবে আমরা হেরে গেছি। মরক্কোর বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলেছি। স্পেনের বিপক্ষে কঠিন হবে সেটা প্রত্যাশিত ছিল, আরো বেশি আশা করেছিলাম। এটা খুবই হতাশাজনক। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য অপেক্ষা করছি। ফরাসি জাতীয় দিবসের উৎসবের দিনে দেশটির সাধারণ ফুটবল সমর্থকদের প্রত্যাশা ছিল তারা আরেকটি বিজয় আনন্দ উদযাপন করবেন, কিন্তু সেমিফাইনালে 2-0 গোলের ব্যবধানে ফ্রান্সের পরাজয়ে তারা অনেকটা হতাশা নিয়েই ঘরে ফিরেছেন। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের আরো খবর থাকছে সংবাদের শেষ অংশে। অন্য প্রসঙ্গ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সায়েন্স ল্যাব থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় পুলিশের বাঁধার মুখে পড়েন আন্দোলনকারীরা। রাতেও সংসদ ভবনের সামনে অবস্থান নেন তারা। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলায়ও হয়েছে বিক্ষোভ। দেশের অতিবৃষ্টি এবং বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সোমবার দিনভর আন্দোলন করেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।
পুলিশি বাধা ভেঙে সংসদ ভবনের দিকে যাত্রা করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল। ঘটনাস্থলে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ওনার আসলে মেন্টালিটি কেমন? উনি কি ওনার ইগো কি এখানেই স্যাটিসফাইড? মানে আমাদের 12 লাখ শিক্ষার্থীর ফিউচার নষ্ট করে ওনার ইগো স্যাটিসফাইড হয়েছে তো? তাহলে আমাদের ফিউচারটা কোথায়? আমরা চাই যে আমাদের যে দাবিটা সে মানে সুস্থভাবে মেনে নিক। আমরা চাচ্ছি যে কালকের এক্সামটা না দেওয়ার জন্য। পরে রাত 10টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকালে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তৈরি হয় গাড়ির জট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সরকার আলাপ আলোচনা করছে পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিতকরণের বিষয়। এই আলোচনার সাথে আমরাও একমত, কিন্তু বাকি যে আলোচনাগুলো এগুলো কোনো যুক্তি হতে পারে না। আলটিমেটাম দিয়ে পরিস্থিতি জটিল হবে এবং তৃতীয় কোনো পক্ষ তাদের আন্দোলনের মধ্যে ঢুকে এটাকে একটা সাবোটাইজ করার উপক্রম হচ্ছে। আমরা সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে মনে করিয়ে দিয়েছি। রাজধানীর পাশাপাশি একই দাবিতে দিনব্যাপী বিক্ষোভ হয় রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামেও। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তার মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত নয় উল্লেখ করে কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। সংসদে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বন্যা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আবার নেওয়া হবে পরীক্ষা। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য দেওয়া হবে পুরো নম্বর। পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান মন্ত্রী। চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। স্থগিত করা হয় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা, তবে অন্য বোর্ডের পরীক্ষা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তির মধ্যে পরীক্ষা দেয়া নিয়ে তীব্র সমালোচনা হয় দেশ জুড়ে। তার উপর পদার্থবিজ্ঞানের 2টি প্রশ্নের ভুলে আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জন্ম দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা। 4 দিন ধরে আবহাওয়ার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন সরকার। আশ্বাস দেন অসুবিধা বিবেচনায় পরীক্ষা স্থগিত করার। অনুরোধ করব শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। বর্ষা মৌসুম বিবেচনায় আগামীতে শিক্ষাবর্ষ ধীরে ধীরে শুষ্ক মৌসুমে আনার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পূর্ণ মান পাবে শিক্ষার্থীরা। আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। এদিকে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত নয়। চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এছাড়া অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের বকেয়া পরিশোধের অগ্রাধিকার ভিত্তিতে 25,000 শিক্ষকের তালিকা করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জামায়াত, এনসিপি সহ বিরোধী দলীয় নেতারা দ্রুত উদ্ভূত পরিস্থিতি সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে জাতীয় সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আহ্বান জানান তারা। বলেন, অভ্যুত্থানে দেশের শিক্ষার্থীদের অবদানের কথা যদি বিএনপি মনে না রাখে তবে তাদের পরিণতি ভালো হবে না। এ সময় দ্রুত উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকারকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের ক্ষোভটা যৌক্তিক, কারণ শিক্ষার্থীদেরকে যখন কটাক্ষ করা হয় শিক্ষামন্ত্রীর জায়গা থেকে, সেটা কোনোভাবেই কাম্য নয়। এবং উদ্ভূত পরিস্থিতির দায় কিন্তু শিক্ষামন্ত্রীর এবং সরকারের। শিক্ষামন্ত্রী এখনও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বসেনি, কথা বলে কোনো সমাধান করে নেই। আমরা শুনেছি ছাত্রদের উপর লাঠিপেটাও করা হয়েছে। এগুলো যদি হয়ে থাকে তাহলে খুবই নিন্দনীয় কাজ হয়েছে এবং আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই এই কোমলমতি ছাত্রদের উপরে লাঠিচার্জ এবং অযাচিত মন্তব্য করা। সরকারের উচিত ছিল এই পরিস্থিতিকে সামনে নিয়ে ছাত্রদের সাথে বসা। বন্যার পানি কমে যাওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনে যান রুহুল কবির রিজভী। পরিদর্শনকালে বাঁশখালী, আনোয়ারা ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। পরে এক পথসভায় তিনি বন্যার পানি কমে যাওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। একই সময়ে বন্যা কবলিত মানুষের ক্ষতি নিরসনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এই পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী এইদিকে দৃষ্টি দেবেন। এটা ভয়ঙ্কর রকমের জনদুর্ভোগ। একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারছে না। দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে আমিও জনগণের যে প্রত্যাশা, তার প্রত্যাশার প্রতি আমি একাত্মতা ঘোষণা করে আমি বলছি যে অতি দ্রুত পরীক্ষা কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য পিছিয়ে দিন, পানি কমুক, আবার পরীক্ষা নেওয়া যাবে। নতুন উদ্যোক্তাদের জন্য আইসিটি বিভাগের তহবিল থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। গল্পের শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটি আইডিয়া থেকে। এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে কৃষক পাবেন তার ন্যায্য মূল্য। নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে অর্থনীতির মূল ধারায় যুক্ত করা এখন জাতীয় অগ্রাধিকার। লক্ষ্য বাস্তবায়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানান, উদ্যোক্তাদের সহায়তায় 500 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যেখানে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত ফান্ড পাওয়ার সুযোগ আছে। বলেন, ব্রেইন ড্রেইন থেকে উত্তরণে যারা উদ্যোক্তা হতে চান তাদের সহযোগিতা দিয়ে দেশে রাখার চেষ্টা করছে সরকার। আইসিটি ডিপার্টমেন্ট থেকে 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন থাকে যাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে, যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। বক্তব্যে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সম্ভাবনার বাংলাদেশ গড়তে তরুণদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। আমার লাইফে আমি ব্যবসা বাণিজ্য করেছি, যতটুকু ডিসেন্ট ভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন আমি ব্যবসা বাণিজ্য করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের উপর নিজের আস্থার কথাও জানান তারেক রহমান। চিন্ময়ীতে একটি অনুষ্ঠান হচ্ছিল,
সেটি ছিল ইনোভেশন ইভেন্ট। কিছুদিন আগে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রায় সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। ওদের ফুটবল ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে 6টি স্টার্টআপকে সরকারি অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল ঘুরে উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগ পরিদর্শনের পাশাপাশি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আত্মসমর্পণের সুযোগ নয়, বরং তার বিচারের রায় কার্যকর করা হবে বলে সংসদে জানালেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তাকে ফিরিয়ে দিতে বারবার তাগিদ দেওয়া হচ্ছে ভারতকে। শেখ হাসিনার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন বিরোধী দলের চিফ হুইপ। রাষ্ট্র সংস্কারে আবারও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান বিরোধী দলীয় নেতা। ধারণ করে শেখ হাসিনা দেশে ফেরার আভাসের পর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সেই রেশে এবার সরগরম সংসদ অধিবেশনও। সরকার ও বিরোধী দলের বক্তব্যে উঠে আসে জুলাই আন্দোলন, গণভোটের রায় বাস্তবায়নের ইস্যু। বিরোধী দলের চিফ হুইপ দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন, আর গণরায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ বিরোধী দলের নেতার। জুলাই গণ অভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি, এবং জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? মানুষ তাদের ভোটের মূল্যায়নটা দেখলে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং সমর্থন বৃদ্ধি পাবে, অন্যথায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান মারাত্মক হুমকি এবং ঝুঁকির মুখে পড়বে। দিল্লি থেকে হুঙ্কার দিলেও শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই বলে সংসদে সাফ জানিয়ে দেন আইনমন্ত্রী। জানান, হাসিনা ফিরলে ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে পড়বে। তুলে ধরেন অভ্যুত্থানের মামলার সবশেষ অবস্থা। যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। মাননীয় স্পিকার, আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার। প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব। বন্দি বিনিময় চুক্তি মাফিক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে অব্যাহতভাবে তাগিদ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ফিরলেই কার্যকর করা হবে রায়। এছাড়া গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, ট্রিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, বাইলেটারাল কি সম্পর্ক হবে, ট্রেড এন্ড কমার্সের কি সম্পর্ক হবে, অবশ্যই সেটা অন দ্য বেসিস অফ দি মিউচুয়াল ডিগনিটি, রেসপেক্ট এন্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি। জুলাই আন্দোলনে নিহতদের পক্ষে ও আহতরা মামলা করলে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। নওগাঁয় 2000 কোটি টাকা নিয়ে লাপাত্তা শতাধিক সমবায় সমিতি ও এনজিও। দিশেহারা গ্রাহক, টাকা উদ্ধারে ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দফতরে, থানায় মামলা দায়ের। বন্যার পানি নামতে শুরু করায় চট্টগ্রাম অঞ্চলে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনো ডুবে আছে সাতকানিয়া ও বাঁশখালীর বেশিরভাগ এলাকা। অনেকে আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাননি। হবিগঞ্জেও বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। নীলফামারীতে পানিবন্দী 10,000 মানুষ। এদিকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, বন্যা কবলিত 7 জেলায় মারা গেছেন 56 জন। ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি মানুষের কাছে ত্রাণ সরবরাহে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বর্ষণ কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি ভোগান্তি। পানি নামতে শুরু করায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র।
চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, প্লাবিত 85% এলাকা, মাছের ঘের, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সাতকানিয়ায় বন্যা কবলিত 18টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। আমার বলা নিয়ে আমি ছাদের উপরে এরকম আমরা প্রায় 10-12টা ফ্যামিলি এরকম ধান গেছে, গরু গেছে, ছাগল গেছে, সবকিছু গেছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমায় প্লাবিত এলাকা থেকে নামছে পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষ। আবর্জনা, নষ্ট আসবাবপত্র এবং ক্ষতিগ্রস্ত বসতঘর ঠিক করতেই ব্যস্ত অনেকে। 16 জুলাই থেকে খুলে দেয়া হচ্ছে সব পর্যটন কেন্দ্র। রাঙামাটিতে ভেঙে যাওয়া সড়ক মেরামতে চলছে কাজ। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। হাঁস, মুরগি, মাছের যারা শ্বাসকষ্ট মাছ চলে গেছে। আমন ধান সহ বিভিন্ন ফসলই এত বেশি নষ্ট হয়েছে, এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যা বলার মতো না। হবিগঞ্জে খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে প্লাবিত 35টি গ্রাম। সীমাহীন দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী মানুষ। নীলফামারীতে নিম্নাঞ্চলের 10,000 মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি বাড়ায় বন্যা আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। উজানের ঢলের পানি এসে আমরা পানিবন্দী হয়ে যাই এবং আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এই বন্যায় প্রতি বছর যে পরিমাণ ক্ষতি হয় সেটা আপনাদেরকে আমরা ভাষাতে প্রকাশ করতে পারবো না। এদিকে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানান, বন্যা কবলিত 7 জেলায় এখন পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য 20 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। এখানে মৃত্যুবরণ হয়েছে 54 জন। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। কৃষিমন্ত্রী জানান, চট্টগ্রাম অঞ্চলে ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত বীজতলা তৈরি করে চারা বিতরণ করা হবে। আগামী 2-3 মধ্যে বন্যা এফেক্টেড হয়েছে ওই অঞ্চলগুলিতে আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। বন্যা কবলিত জেলাগুলোতে গবাদি পশুর খাবার সরবরাহের পাশাপাশি ওষুধ বিতরণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে 7 দিনের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। বুলবুল রেজার রিপোর্ট, ক্যামেরা ছিলেন ওমর ফারুক। ত্রাণের অপেক্ষায় কক্সবাজারের বানভাসী মানুষ। মঙ্গলবার সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বন্যা কবলিতরা। সকাল 10টায় সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বিতরণ করেন ত্রাণ। সহায়তা পেয়ে সন্তুষ্ট বন্যা দুর্গতরা। প্রায় 1 সপ্তাহ মতো ছিল পানি এখানে। আমরা এখন প্রাণ পেয়ে আমরা খুশি হয়েছি। পানি দিন 3-4 দিন মতো। এর আগে ত্রাণ পেয়েছেন? এর আগে 2-1 জন দিছিল আর কি। তাহলে হয়েছে না, তাই পরে দেউল হয়েছে। এখন দিল না কেন? ভাই আমরা জানি না। ত্রাণ বিতরণে বৈষম্যের অভিযোগ করেছেন কেউ কেউ। লাইনে দাঁড়িয়েও ত্রাণ না পেয়ে হতাশ অনেকে। তবে যারা ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে গেছেন তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। না তালিকা করে দেয় না, এখনো টোকেন দেয় নাই। যারা দিছে তাদেরকে দিছে আর কি। দিবে বলছে তো, আমাদের দাঁড়াইছে, এখন দিচ্ছে না। তো অনেকক্ষণ দাঁড়াইছি। আমাদেরকে যদি না দিলে আমরা তো 3 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়াই থাকতে হতো না। আশা দিছে আমাদেরকে দিবে বলে। যারা টোকেন পাইছে টোকেনের পরে আমাদেরকে দিবে বলছিল, তো এখন তো দেয় নাই। পরে প্রতিমন্ত্রী বলেন, আগামী 7 দিনের মধ্যে কক্সবাজার জেলায় বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পানি পুরোপুরি নেমে যাবার পরেই আসলে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে। সে কথাটাই আমরা কালকে বলেছি যে আপনাদের কাছে প্রাথমিক তথ্য আছে, পানি নেমে যাওয়া শুরু হয়েছে। আপনারা আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন রেডি করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু ও মৎস্য খাত। প্রতিমন্ত্রী বলেন, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। সরকার পুনর্বাসনে কতটুকু গুরুত্ব দিচ্ছে আজকে মাননীয় স্থানীয় সরকার
মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে এবং যেহেতু এই দুর্যোগ পরিস্থিতিতে সমন্বয় এবং তদারকির দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমি এই কক্সবাজার থেকেই আমি জুম লিঙ্কে সেই সভায় সংযুক্ত হব। এখন থেকেই সরকার প্রস্তুতি নিচ্ছে সকল মন্ত্রণালয়কে নিয়ে, যাতে করে আমরা পুনর্বাসন কর্মসূচিটা যথাযথভাবে করব। পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পরে তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কক্সবাজার সদর, রামু এবং মাতামুহুরী এই 3 উপজেলায় জমে থাকা বন্যার পানি এরই মধ্যে নেমে গেছে। তবে পেকুয়া এবং চকরিয়া এই 2 উপজেলার মানুষ এখনও পানিবন্দী। এই 2টি উপজেলা নিম্নাঞ্চল হওয়ায় পানি নামতে দেরি হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। বন্যার পূর্বাভাস সত্ত্বেও পর্যাপ্ত প্রস্তুতি না থাকার অভিযোগ উঠেছে মাঠ প্রশাসনের বিরুদ্ধে। সরাসরি সতর্ক করার পরিবর্তে স্থানীয়দের ওয়েবসাইট দেখার পরামর্শ দিচ্ছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। যদিও কর্মকর্তাদের দাবি, সতর্ক করার পরও আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা ভুক্তভোগীদের। এরই মধ্যে উত্তর পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে পাহাড়ি ঢল, সব মিলিয়ে এবার বন্যার ভয়াবহ রূপ দেখেছে পার্বত্য 3 জেলা। এখনো পানিতে তলিয়ে আছে এলাকার পর এলাকা। মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। 1 জুলাই থেকেই বন্যার সতর্কবার্তা দিয়ে আসছিল আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড, কিন্তু সেই বার্তা আমলে নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, কোনো প্রতিরোধ ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। বন্যা হওয়ার আগে তো মাইকিং করে দেয়, এখানে কেউ মাইকিংই করে নাই, কিছু করে নাই, কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। যেভাবে পানি উঠে এভাবে কেউ জানে না যে এতটুকু পানি উঠবে। জেলা প্রশাসনের নির্দেশ দেওয়া হয় নাই, কোনো স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান কোনো নির্দেশ দেওয়া হয়নি, হঠাৎ করে পানি হয়ে গেছে। শুধু তাই নয়, মাঠ প্রশাসনের কর্মকর্তারাও বন্যার পূর্বাভাসের বিষয়ে অধিবাসীদের পরামর্শ দেন ওয়েবসাইট ভিজিট করার। আর কক্সবাজার জেলা প্রশাসনের ভাষ্য, মাইকিং করে সতর্ক করা হলেও আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা মানুষের। জনগণ আসলে যে সরাসরি জানতে চান যে আবহাওয়া অফিসের কি বক্তব্য বা আগামী দিনগুলোতে আবহাওয়া পূর্বাভাস কি করবে, সেটা আসলে লোকাল অফিসের থেকেই আমার মনে হয়, যেমন ওয়েবসাইট থেকে যদি তারা নেয়, আবহাওয়া অফিসের ওয়েবসাইট খুবই চমৎকার একটা ওয়েবসাইট এবং রেগুলার তারা ডেটা আপডেট করতে থাকে। মাইকিং করে মানুষজনকে সরিয়ে আনার কার্যক্রমটি বেশ অনেক দিন থেকেই চলমান। অনেক ক্ষেত্রে গবাদি পশু সহ অন্যান্য বিলঙ্গিংস যেগুলি থাকে সেটি ফেলে মানুষজন আসতে চায় না। ক্রমেই পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির তথ্য জানাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যদিও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, বৃহস্পতি শুক্রবার থেকে আবারও বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। শঙ্কা আছে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার। চট্টগ্রামের অঞ্চলে যে বান্দরবান এবং কক্সবাজার জেলার সঙ্গে এবং মাতামুহুরী নদী ছিল, ওগুলো বর্তমানে বিপদসীমার নিচে নেমে এসেছে। পানি সমতল বর্তমানে হ্রাস পাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে কিছু স্টেশন এবং উত্তরাঞ্চলে কিছু স্টেশন বিপদসীমার উপরে অবস্থান করছে। আশঙ্কা করছে যে কাউনিয়া পয়েন্ট, অর্থাৎ ডালিয়ার পয়েন্টের যে নিচে রয়েছে কাউনিয়া উপজেলায়, সেই পয়েন্টে হয়তো সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে। বন্যায় চট্টগ্রামে 13 জন, বান্দরবানে 1 জন এবং কক্সবাজারে মৃত্যু হয়েছে 31 জনের। উত্তর পূর্বাঞ্চল বন্যার পানিতে ডুবে যাওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সহ স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার আহ্বান সংশ্লিষ্টদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। তীব্র জ্বালানি সংকটের মধ্যেও বছরে চুরি আর অপচয় হচ্ছে 6,000 কোটি টাকার গ্যাস। জ্বালানি বিভাগের লক্ষ্য সিস্টেম লস 6% নামিয়ে আনা, কিন্তু বিতরণ কোম্পানিগুলো ব্যর্থ হওয়ায় এখনও এই লোকসান 9% বেশি। তিতাস গ্যাস বলছে, লক্ষ্য পূরণে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে কঠোর হওয়ার পাশাপাশি লিকেজ বন্ধে পাইপলাইন রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুমন সরকারের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। ঢাকার অদূরে আশুলিয়া এলাকায় রফতানিমুখী একটি স্পিনিং মিলের চিত্র। নেই গ্যাসের পর্যাপ্ত চাপ ও সরবরাহ, তাই বন্ধ একটি জেনারেটর, অন্যটিও চলছে কোনো মতে। হোঁচট খাচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদন। জ্বালানি সংকটে এভাবেই ধুঁকছে দেশের শিল্প খাত। এখন মূল সমস্যা হচ্ছে গ্যাসের। যেখানে আমার 10 PSI থাকার কথা, সেখানে আমি পাচ্ছি 2 থেকে 3 PSI। 240 ব্যাগ প্রোডাকশন হওয়ার কথা, যেখানে
সেখানে হচ্ছে হলো 110 ব্যাগ থেকে 20 ব্যাগ। দুপুর 2টা পর্যন্ত আমাদের গ্যাস থাকে না, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অন টাইমে শিপমেন্ট দিতে পারি না, এর জন্য ওটির হার বেড়ে যায়। হিউজ প্রোডাকশনের ক্ষতি হচ্ছে আর কি। পার ডে 30,000 পিস প্রোডাকশন হওয়ার কথা, সেখানে হচ্ছে 5,000 থেকে 10,000 15,000 পিস, 50% হচ্ছে না। এই গ্যাসের কারণে টাইমলি শিপমেন্ট করা আমাদের খুব একটা সমস্যা হয়ে যেতেছে। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, আর এতে নষ্ট কর্মঘণ্টার বড় একটি অংশ। আমার কোনো সিএনজি পাম্পে নাই যে 2 থেকে 3 ঘন্টা লাগে না। তাড়াইটা পর্যন্ত সিরিয়াল দিয়ে পরে আমি গ্যাস নিছি। আর গ্যাস ঠিকমতো আপনি ঢুকেই না, বুঝছেন। আর গ্যাস ঢুকলেও ঠিকমতো গ্যাসে আয় হয় না। 200-300 গাড়ির পিছনে সিরিয়াল 2 ঘন্টা 3 ঘন্টা লাগে যায় গ্যাস পাইতে হইতে। সংকটময় এই অবস্থার উল্টো পিঠে আরেক করুণ বাস্তবতা। গ্রাহক যখন তীব্র সংকটে ভুগছে, তখন নানা উপায়ে নষ্ট হচ্ছে মূল্যবান এই জ্বালানি সম্পদ। চুরি, অবৈধ সংযোগ, জরাজীর্ণ পাইপলাইনের কারণে সিস্টেম লসের নামে বছরে যে পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে তার মূল্য প্রায় 6,000 কোটি টাকা। আর এই লোকসান কমাতে নানা লক্ষ্যমাত্রা দেয়া হলেও তা পূরণে ব্যর্থ বিতরণ কোম্পানিগুলো। এখনও সিস্টেম লস 9% উপরে, অথচ কথা ছিল তা 6% নামিয়ে আনার। সবচেয়ে বড় বিতরণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস বলছে, লক্ষ্যমাত্রা পূরণে জোর দেওয়া হচ্ছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন শাস্তিমূলক ব্যবস্থা ও পাইপলাইন মেরামতে। আমরা প্রতিনিয়তই অভিযান চালাচ্ছি, আমাদের নিয়মিত মোবাইল কোড হচ্ছে, অবৈধ সংযোগ যেন না হয়, এবং লিকেজ মেরামতের জন্য আমাদের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। কোথাও ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, আমরা এই বিষয়ে কাজ করছি। বিশেষজ্ঞরা মনে করেন, কেবল আমলাতান্ত্রিক নির্দেশনা কিংবা লক্ষ্যমাত্রা নয়, সিস্টেম লস কমাতে প্রয়োজন কঠোর প্রশাসনিক ব্যবস্থা। যে যার দায়িত্ব যেটা বলা আছে আইনে, সেই দায়িত্ব পালনে কোনো রকম শিথিলতা হলে তার চাকরি থাকবে না। এই জায়গায় সরকারকে ফিরে আসতে হবে, এবং জ্বালানি বিভাগ হতে পারে তার উদাহরণ এবং দৃষ্টান্ত। বর্তমানে দেশে 4,000 মিলিয়ন ঘনফুটের বেশি চাহিদা থাকলেও যোগান দেয়া যাচ্ছে মাত্র 2,600 থেকে 2,700 মিলিয়ন ঘনফুট গ্যাস। জ্বালানি সংকটে ঢুকছে দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য, যানবাহন সহ নানা খাত। বিপরীতে ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে প্রতি বছর হাওয়া হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার গ্যাস। আর এই সিস্টেম লস নিয়ন্ত্রণ করতে পারলে দেশের জ্বালানি সংকট কিছুটা হলেও কমানো সম্ভব হতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় প্রায় 2,000 কোটি টাকা নিয়ে লাপাত্তা শতাধিক সমবায় সমিতি এবং 20টি এনজিও। এতে আমানত হারিয়ে দিশেহারা গ্রাহকরা। সঠিক ব্যবস্থার আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা। তবে এসব এনজিওর বিরুদ্ধে অভিযোগ থাকার পরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় দায় এড়াতে পারে না বলছেন বিশিষ্টজনরা। এবার রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। গ্রাহকদের কাছ থেকে প্রায় 2,000 কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল শতাধিক এনজিও ও সমবায় সমিতির প্রতিষ্ঠান। গ্রাহকদের সেসব টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানগুলো। জীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা সভা সমাবেশ করে টাকা উদ্ধারে ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দপ্তরে। নওগাঁয় গত 1 বছরে ছোট বড় 50টি সমবায় সমিতি ও নিবন্ধিত 20টি এনজিওর কেউ আত্মগোপনে, আবার প্রতারণা মামলায় অনেক পরিচালক কারাগারে রয়েছেন। সমবায় অফিস থেকে জেলায় দেওয়া হয়েছে প্রায় 2,000 নিবন্ধন। অন্যদিকে ছোট বড় 70টি এনজিও আর্থিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অভিযোগ রয়েছে 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত আমানত সংগ্রহের এক পর্যায়ে এসব প্রতিষ্ঠান রাতের আধারে লাপাত্তা হয়ে যাচ্ছে। আগে থেকেই প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, বলছেন বিশিষ্টজনরা। কেন প্রশাসন আগে দেখলেন না? আগে যদি দেখতেন তাহলে পরেরগুলো হয়তো এরকম নাও হতে পারতো, ব্লক করে দিতে পারতো। সুষ্ঠু তদন্ত করে গ্রাহকদের টাকা যাতে বুঝে পায়, এই ব্যবস্থাটুকু সরকারকেই নিতে হবে। তাছাড়া এই মানুষগুলোর আহাজারি মিটবে না। কোনো অন্যায় অবিচারকে এই সরকার প্রশ্রয় দিবে না, এটা জনগণের কাছে এই সরকার ওয়াদাবদ্ধ। তো সেইখানে অবশ্যই প্রশাসনের দায় আছে, কারণ প্রশাসনের এই দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারবে না। পালিয়ে যাওয়া প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে থানা ও কোর্টে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সমবায় কর্মকর্তারা দেখাচ্ছেন নানা অজুহাত। জনগণের অভিযোগ এবং তারপরে হচ্ছে যে সমতা এনজিওর যিনি মালিক শাহিন, তাকে পুলিশ গ্রেফতার করে। আপনি যেখানে আমানত রাখবেন সেখানে আপনি জাস্টিফাই করে রাখুন। লোভের বশবর্তী হয়ে কোনো প্রতিষ্ঠানে অধিক মুনাফার আশায়
আমানত রাখবেন না। এখনো এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে যেসব সমিতি, তাদেরকে আমরা নজরদারির আওতায় রাখার চেষ্টা করছি যেন তারা আইনবিধি মোতাবেক কাজ করে এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করে। আমাদের আইনি সীমাবদ্ধতার কারণে আমরা সহজেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা রাতারাতি নিয়ে ফেলবো, এটা আসলে সম্ভব হয় না। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগাঁর 11 উপজেলায় 70টি এনজিও ছাড়াও সমবায় ও সমাজ সেবা থেকে অনুমোদন দেওয়া প্রায় 4000 প্রতিষ্ঠান আমানত সংগ্রহের কাজ করছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোরের সময় আরো থাকছে। রাজশাহী সিল্কের বাজারে নকলের থাবা, রেশমের স্থান দখল করেছে আমদানি করা সস্তা সিনথেটিক কৃত্রিম সুতাকে আসল বলে চড়া দামে বিক্রির অভিযোগ প্রতারিত ক্রেতা। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দায় প্রচলিত অপ্রচলিত সব বাজারেই হারছে দেশের তৈরি পোশাক খাত। এক্ষেত্রে প্রতিযোগী দেশ হিসেবে ভারত এবং চীন নানা সুবিধা বাড়িয়ে সেই বাজারের দখল নিচ্ছে বলে দাবি শিল্প উদ্যোক্তাদের। এ অবস্থায় টিকে থাকতে তুলনামূলক কম মূল্যে বিদেশি ক্রেতা টানতে হচ্ছে বলেও জানান তারা। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সদ্য বিদায়ী অর্থ বছরে যেমন রপ্তানি আয়ের ক্ষেত্রে দেশের তৈরি পোশাক খাত আগের অর্থ বছরের তুলনায় অন্তত $1 বিলিয়ন মার্কিন ডলার পিছিয়ে ছিল, তেমনি কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি প্রচলিত বাজার হিসেবে 4 দশক ধরে পরিচিত ইউরোপ আমেরিকার বাজারে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে 2.63% প্রবৃদ্ধি হিসেবে 7.74 বিলিয়ন মার্কিন ডলার আয় হলো। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে 3.31% পিছিয়ে রপ্তানি আয় এসেছে 19 বিলিয়ন মার্কিন ডলার। আপনারা জানেন সারা পৃথিবী তেলের সংকটের জন্য আপনার লিভিং কস্ট অনেক হাই হয়ে গেছে, যার দরুন আপনার এই ক্রয় ক্ষমতা মানুষের হ্রাস পাওয়ার কারণে সেলস ডাউন হয়েছে। এদিকে যুক্তরাজ্যের বাজারে মাত্র 0.91% প্রবৃদ্ধিতে 4.38 বিলিয়ন, কানাডায় 3.20% প্রবৃদ্ধিতে 1.34 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় এসেছে। তার বিপরীতে অপ্রচলিত বাজার হিসেবে পরিচিত জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা ভারতের বাজারে 4.25% পিছিয়ে রপ্তানি আয় এসেছে 6.16 বিলিয়ন মার্কিন ডলার। অর্থনৈতিক মন্দার যে প্রভাবটা পৃথিবীব্যাপী পড়েছে সেটা প্রচলিত অপ্রচলিত দুইটা মার্কেটে আমাদেরকে হিট করেছে এবং এই পরিস্থিতিটা যতক্ষণ না পৃথিবীর গ্লোবাল পরিস্থিতিটা পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে আমাদের অগ্রগতি হবে অথবা আমাদের এটা গ্রোথ হবে সেটা কিন্তু প্রত্যাশা করা ঠিক নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হতেই শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এতে যেমন বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে, তেমনি বেড়েছে বায়ারদের কাছে তৈরি পোশাক পৌঁছানোর পরিবহন ব্যয়। আর তাতেই ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোর কাছে মার খেয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের কম্পিটিটর ভিয়েতনাম, পাশাপাশি দেশ ইন্ডিয়া, চায়না তো আছেই, তো তারা বিভিন্ন নতুন নতুন পলিসি নিয়ে বায়ারদের দ্বারস্থ হচ্ছে। আমাদের পলিসি নিয়ে আমাদের সরকার এবং আমরা বিজিএমই কাজ করছি। একদিকে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে বিদেশি বায়ারদের অর্ডার কমছে, অন্যদিকে সেই অর্ডার ফিরিয়ে আনার পরিবর্তে আমলাতান্ত্রিক টানামুখী জটিলতায় পিছিয়ে পড়ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। বিশেষ করে প্রতিযোগী দেশ ভারত এবং চীন বায়ারদের নানা সুবিধা দিয়ে অর্ডার দখল নিচ্ছে, কিন্তু নতুন ডিজাইন কিংবা ফ্যাশনেবল পোশাক রপ্তানি জটিলতায় পড়ছে বাংলাদেশ গার্মেন্টস মালিকেরা। ইন্ডিয়াতে যে আপনার ট্যারিফটা ছিল, ট্যারিফটা কিন্তু তুলে দিয়েছে সরকার, আমাদের সমপরিমাণে নিয়ে এসেছে। তদরূপ চায়না তো ট্যারিফের মধ্যে যেটা আগে বৃদ্ধি ছিল সেটা কমিয়ে এনেছে, যার দরুন ওরা কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমাদের থেকে লজিস্টিক সাপোর্ট কান্ট্রি ওয়াইজ ওরা অনেক বেশি পেয়ে থাকে। 2025-26 অর্থ বছরে 38.7 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও অস্ত্র মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2টি মামলা থেকে 4 জনকে খালাস দিয়েছেন।
মঙ্গলবার দুপুর 12টার আগেই এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও অস্ত্র মামলার রায়ে অভিযুক্ত আসামিদের সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। 12টা 20 মিনিট থেকে প্রায় 2 ঘন্টা ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় পড়ে শোনান। 91 পৃষ্ঠার রায়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া অপর 3 আসামি শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন এবং অস্ত্র মামলায় 14 বছরের কারাদণ্ড দেন। যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আসামি পক্ষের আইনজীবীরা মামলার রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই, তারপরেও উনি একটা অভিযোগের একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ। 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটক রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রাজশাহী নগরীর পাড়া মহল্লার গলিপথ থেকে শুরু করে রাস্তাঘাটে এখন ছিনতাই আতঙ্কে বাসিন্দারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, দোকান ও বিভিন্ন ভবনের বৈদ্যুতিক তার এবং এসির তামার পাইপ চুরির পাল্লা চলছে। র্যাবের তথ্য মতে মাদকের অর্থ সংস্থানের জন্যই এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছেন মাদকাসক্তরা। আব্দুল সালামের ক্যামেরায় মওদুদ রানার প্রতিবেদন। দিনের আলোতে যতটা নিরাপদ মনে হয়, সন্ধ্যার আলো জ্বলতেই ঠিক ততটাই অনিরাপদ আর ভয়ঙ্কর হয়ে ওঠে নগরীর অলিগলি থেকে শুরু করে সড়ক মহাসড়ক। চুরি, ছিনতাই আর মাদকাসক্তদের বিচরণে এখন দিশেহারা রাজশাহী নগরীর বাসিন্দারা। মাদকের টাকার যোগান দিতেই নানা অপরাধে জড়াচ্ছে উঠতি বয়সী তরুণরা। র্যাবের তথ্য মতে গত মার্চ থেকে জুন পর্যন্ত চুরির মামলা হয়েছে 114টি। যদিও ভুক্তভোগীরা বলছেন প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। কেবল নগরীর চন্দ্রিমা থানা এলাকাতেই ঘটেছে 50টির বেশি চুরির ঘটনা। সবচেয়ে বেশি চুরি হচ্ছে এসির তামার পাইপ, বিদ্যুতের তার, বাইসাইকেল ও মোটরসাইকেল। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকেও চুরি হয়েছে শিক্ষার্থীদের বাইসাইকেল, গবেষণাগার, অফিস ও শ্রেণীকক্ষের বৈদ্যুতিক এবং এসির তার। সাইকেল চুরিটা খুবই কমন এবং এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না। তাই আমরা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখি। এর মধ্যে হচ্ছে চুরি, ছিনতাই। কয়েকজনকে ধরেছি, আসলে ধরেও টু বি অনেস্ট এখানে ধরে কোনো লাভও হয় না। কারণ যারা ধরা পড়ে দেখা যায় যে মাদকাসক্ত তারা বিক্রি করেছে, তাদের কাছ থেকে বড় লাভ কি ছেলেরা যদি একটা কিল ঘুষি মারে ওইটা। গত 18 জুন নগরীর সাহেববাজার স্বর্ণপট্টির কারুশ্রী জুয়েলার্সের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে লুট করে 200 ভরি স্বর্ণ ও 25 লাখ টাকা। এর আগে গত 7 জুন নগরীর রাজ্জাকের মোড় এলাকায় মানবাধিকার কর্মী সুব্রত পালের টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এর আগে ভদ্রা ফ্লাইওভারের নিচ থেকে এক নারীর টাকা ছিনতাই হয়। এসব ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতার বা মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। ডিবির লোকজনের সাথে আমার যোগাযোগ হয় বা ওনারা আসে, তারা আশ্বাস দিচ্ছে, কিন্তু আমি সেরকম ফলপ্রসূ কিছু এখন পর্যন্ত আপডেট পাই নাই। ঘটনাগুলো যে প্রতিনিয়ত ঘটছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুলিশ প্রশাসনের তরফে, বিশেষ করে আমি যদি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কথা বলি, তাদের তরফ থেকে কিন্তু দৃশ্যমান অ্যাকশন আমরা দেখতে পাইনি। বেশিরভাগ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছেন বলে দাবি পুলিশের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে বলে জানাই আরএমপি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এগুলো ডিটেক্ট করে ফেলেছি এবং এর সাথে যারা জড়িত ছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আর 2-1টি ঘটনা আছে, এগুলো আমরা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছি। র্যাবের তথ্য মতে রাজশাহীতে মোট অপরাধের 44% মাদক কেন্দ্রিক। আর গত 3 মাসে ছিনতাই মামলা হয়েছে 13টি, ডাকাতি মামলা 1টি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্কের বাজারে এখন নকলের থাবা। এক সময় পলু পোকা থেকে তৈরি খাঁটি রেশম সুতার স্থান দখল করেছে চীন থেকে আসা সস্তা সিনথেটিক সুতা। আর এই কৃত্রিম সুতাকেই আসল সিল্ক বলে চড়া দামে বিক্রি করা হচ্ছে সাধারণ ক্রেতাদের কাছে। ভোক্তারা বলছেন তারা প্রতারিত হচ্ছেন, আর ব্যবসায়ীদের দাবি এটি সিল্কেরই অংশ। হাবিবুর রহমান পাপড় তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে।
2 যুগ আগেও কারিগরদের কর্মব্যস্ততায় মুখর ছিল রাজশাহী নগরীর সপুরার অর্ধশত সিল্কের কারখানা। দেশি পলুপোকার সুতার আকালকে পুঁজি করে বাজারে এখন সয়লাব চীনা সিনথেটিক সুতা। 1 মাস তুতপাতা খাবার পর পলুপোকার লালা থেকে তৈরি প্রাকৃতিক রেশম সুতা আর চীনা সিনথেটিক সুতার গুণগত মান আলাদা। বর্তমানে 8টি কারখানায় তৈরি করা পোশাক 6টি শোরুমে বিক্রি করা হচ্ছে সফট সিল্ক, র সিল্ক, মসলিন সিল্ক, বলাকা সিল্ক, মটকা সিল্ক, এন্ডি সিল্ক, দুপিয়ান সিল্ক নামে। তবে কারখানাগুলোতে কাজ করা কারিগরদের ভাষ্য, দেশে উৎপাদিত সিল্কের সুতা হলুদ আর চায়না থেকে আনা সুতার রং সাদা। উৎপাদন কম হওয়ায় দেশে প্রতি কেজি সুতা 12,000 টাকায় বিক্রি হলেও চায়না থেকে আমদানিকৃত সুতার দাম পড়ে 9,000 টাকা। ওই হলুদ সুতাটা একটু কম হয় আর এই চায়নাটাই বেশি হয়। চায়না শাড়ির বেশি চাহিদা, ওটা একটু কম। এটার বেশি চাহিদা আর এটা এটা পোকা থেকে তৈরি হয়, এটার খাটনি বেশি। হলুদটা আমাদের দেশের জিনিস, দেশে তো অবশ্যই ভালো হবে। বাইরে থেকে আসা জিনিস দেশের জিনিস একটু কম বেশি তো হবে। ক্রেতাদের অভিযোগ, চীনা সিনথেটিক সুতা দিয়ে তৈরি পোশাক আসল সিল্ক বলে চালিয়ে দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। তাই গুণে মানে আগের মতো নেই রেশমি পোশাক। আমাদের আম্মুরা একদম খাঁটিটা পেয়েছে, আমার পরের জেনারেশন ওরা ইভেন বুঝবেও না যে আসলে সিল্ক জিনিসটা কি। রেশমের জন্য রাজশাহী বিখ্যাত, কিন্তু এখানে যদি না করে এটা বাইরে থেকে নিয়ে আসলে অবশ্যই এটা একটা ব্যাড ইফেক্ট হচ্ছে। বাইরে থেকে আমদানি করার পর আমাদের দেশের কিছু লোকজন এগুলো দিয়ে বাঁচি থাকতো, জীবিকা নির্বাহ করতো, ওখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। তবে এই অভিযোগ মানতে নারাজ সিল্ক ব্যবসায়ীরা। সুতা আমদানি নির্ভর হলেও তাদের দাবি এই সুতা সিল্কেরই বিকল্প। সিল্কের সুতোর সঙ্গে আপনি অন্য কিছু মিশিয়ে সিল্ক বলে চালানোর কোনো চেষ্টা সিল্ক পলিতে এ ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। এটা কোনো অবকাশ নেই, আমরা যেটা উৎপাদন করছি এটা পিওর সিলই উৎপাদন করছি, এর মধ্যে কোনো ভেজাল নেই। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে ক্রেতারা প্রতারিত হচ্ছে, এমন অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। অন্যদিকে রেশম শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর। সিল্কের কথা বলে যদি সিনথেটিক সুতার তৈরি কাপড় বিক্রি করে তাহলে তো সেখানে একটা প্রতারণার বিষয় আছে। যদি এরকম ইস্যু থাকে সেটা অবশ্যই আমাদের দেখা উচিত, আমরা এটা দেখবো অবশ্যই। আমাদের কি পদক্ষেপ নেওয়া যায় এই জন্য আশা, এবং আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা কার্যকর পদক্ষেপ নিব আমাদের এই রেশম শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। সংশ্লিষ্টরা জানান মাত্র 20% রেশমি সুতা দেশে তৈরি হলেও 80% সুতা আনা হয় চীন থেকে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন এখন বগুড়া। কাগজে কলমে নতুন পরিচয় মিললেও নাগরিক জীবনে সেই পরিবর্তনের ছোঁয়া এখনো স্পষ্ট নয়। সামান্য বৃষ্টিতে হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। জলাবদ্ধতা আর বেহাল ড্রেনেজ ব্যবস্থায় নাজেহাল নগরবাসী। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। প্রতি বর্ষায় একই চিত্র, কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে অচল হয়ে পড়ে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া। গুরুত্বপূর্ণ এলাকাগুলো তলিয়ে যায় হাঁটু থেকে কোমর সমান পানিতে, বন্ধ হয়ে যায় যান চলাচল। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নগরীর নারুলি, কৈপাড়া, সেউজগাড়ি, বাদুরতলা, মালগ্রাম, চেলোপাড়া ও খান্দার এলাকার বাসিন্দারা। অথচ সিটি কর্পোরেশনের তথ্য বলছে পৌরসভা থাকাকালে গত 2 দশকে ড্রেন, সড়ক, ফুটপাত ও স্ট্রিট লাইট সহ অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় 3,500 কোটি টাকা। এর বড় অংশই গেছে ড্রেন নির্মাণ ও সংস্কারে। তবে সমস্যা শুধু ড্রেনের স্বল্পতা নয়, পুরো নগর জুড়ে সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্ক নেই। কোথাও ভাঙা ড্রেন, কোথাও দেওয়াল ধসে মুখ শুরু হয়ে গেছে, আবার প্লাস্টিক ও কঠিন বর্জ্যে আটকে আছে পানি প্রবাহ। সিটি কর্পোরেশনের তথ্য মতে প্রায় 991 কিলোমিটার সড়কের বিপরীতে ড্রেন রয়েছে প্রায় 900 কিলোমিটার। তবে এর মধ্যে প্রায় 400 কিলোমিটারই কাঁচা। ড্রেন ব্যবস্থা বলি, আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা বলি, সবকিছু মিলে বগুড়ার পরিস্থিতি খুবই খারাপ। অতি দ্রুত রাস্তা সংস্কার করে রাস্তাটা উঁচা করা অবশ্যই প্রয়োজন। ড্রেনের ব্যবস্থা সব সময় পরিষ্কার রাখা দরকার। ড্রেন যদি আরো বড় করতো তাহলে কিন্তু আমাদের জনগণের সবারই কিন্তু এটা খুব ভালো হতো। মানুষের যে জনদুর্ভোগ যেটা কল্পনাতীত, তা আমরা মনে করি যে এটা দ্রুত একটা সমাধান হওয়া উচিত। উন্নয়নের গ্যাপটা যদি আপনার পূরণ করে তাহলে অবশ্যই এই জলাবদ্ধ থেকে বগুড়া সিটি কর্পোরেশন নিরূপণ পাবে। কোথায় ড্রেন আর কোথায় রাস্তা এটা বোঝা খুব বড় মুশকিল। এর জন্য ড্রেনেজ ব্যবস্থার কাজ করা দরকার, রাস্তাঘাটের সংস্কার করা দরকার। ড্রেনগুলো পরিদর্শনের পর পরিকল্পিতভাবে নির্মাণের কথা জানালেন সিটি প্রশাসক। ড্রেনগুলো যে ছিল আপনার 2 ফিট চওড়া, সেগুলো 5 ফিট চওড়া করা হচ্ছে। এই ফলে আমার মনে হয় এই রাস্তার এই পাশের পানিগুলো অতি সহজে নিষ্কাশন হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন, আমার বিশ্বাস
আগামী 2-3 মাসের মধ্যেই আমরা একটা ফলাফল পাবো ইনশাল্লাহ। 70 বর্গ কিলোমিটার আয়তনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনে বাস করেন প্রায় 10 লাখ মানুষ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। পদ্মা নদীতে অবৈধ বালুমহাল ও চর দখল নিয়ে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ছে উত্তর পশ্চিমাঞ্চলের 4 জেলার সন্ত্রাসীরা। এতে গত 9 মাসে বন্দুকযুদ্ধে জেলে সহ নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন শতাধিক। জেলেদের অভিযোগ, বিভিন্ন নামে সশস্ত্র বাহিনীর দখলে থাকা নদীতে নিরাপদে মাছ ধরতে পারছেন না তারা। সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে নদীতে স্পিড বোটে প্রকাশ্যে দাপিয়ে বেড়ালেও অনেকটা অসহায় আইনশৃঙ্খলা বাহিনী। সন্ত্রাসীদের দমনের দাবি জানিয়েছেন খোদ নাটোর 1 আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। মাথা ফুলে উড়ে দেবো, তাড়াতাড়ি সব চলে আয়। চরকেন্দ্রিক একটা আধিপত্য বিস্তার দীর্ঘদিন থেকে চলে আসতেছে। দেখে বোঝার উপায় নেই এই শান্ত পদ্মা নদীকে অশান্ত করে চলে সন্ত্রাসীদের মরণ খেলা। দিনে এক রূপ হলেও রাতে আরেক রূপ ধারণ করে প্রমত্তা পদ্মা। আধিপত্য নিয়ে অস্ত্রের মহড়ায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাগা উপজেলার সন্ত্রাসীরা। বালুমহল ও চর দখল নিয়ে সন্ত্রাসীদের মধ্যে গত 9 মাস ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন জেলে সহ 7 জন, আহত হয়েছেন শতাধিক। সন্ত্রাসীরা 4টি উপজেলার অংশে নিজ নিজ নিয়ন্ত্রিত এলাকায় স্পিডবোটে আগ্নেয়াস্ত্র নিয়ে সবসময় টহল দেয় বলে অভিযোগ জেলেদের। এসব এলাকায় তাদের বালু বহনের নৌকা ছাড়া অন্য কোনো নৌকা প্রবেশ করতে পারে না। জেলে নৌকা মাছ ধরতে প্রবেশ করলে চালানো হয় গুলি। গত 10 জুলাই ঈশ্বরদী সারা এলাকার লালপুরের 10 জেলেকে ধরে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। দিন খাই আমরা তো চাই সবসময় যে আমরা নিরাপদে থাকি, নিরাপদে আমরা তো চাইনি যে এগুলা হোক। গুলি করে মাথা খুলে উড়ে দেবো, তাড়াতাড়ি সব কোলে আয়। সবাই কোলে চলে গেল, এখন ধরেন যে বেধরম মাইল শুরু করে দিল। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সবাই আমরা নির্বিঘ্নে সবাই ভালোভাবে চলাফেরা করতে পারবে এবং আমাদের সাথে ব্যক্তিগত কারোর সাথে কোনো সাধারণ মানুষের কোনো দ্বন্দ্ব বা সমস্যা নেই। জাতীয় সংসদ অধিবেশনে সন্ত্রাসীদের দমনের দাবি জানিয়েছেন খোদ নাটোর 1 আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। যদি চরগুলোকে আমরা ইউটিলাইজ করতে চাই, আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা যদি সোলার প্যানেল তৈরি করে সেখানে কাজ করতে চাই, তাহলে চরাঞ্চলে যে ক্রাইমগুলো হয় এই ক্রাইমগুলো বন্ধ করা অনতিবিলম্বে সম্ভব। প্রতিমন্ত্রীর বক্তব্যের পরও সন্ত্রাস দমনে স্থানীয় প্রশাসনের কার্যকর কোনো ভূমিকা দেখা যায়নি। তবে বালুমহাল ও চর দখল নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চলছে বলে জানায় পুলিশ। কোনো ধরনের বালি উত্তোলন বা ভরাট বালি কাটা এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এবং এ ব্যাপারে আমরা খুবই সতর্ক আছি এবং তৎপর আছি। মাঝে মধ্যে আমরা অভিযান পরিচালনা করতেছি। আর পদ্মার চরে 2 বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে বিশেষ টাস্কফোর্স গঠন সহ ক্ষতিগ্রস্ত জেলেদের সহযোগিতা করার আশ্বাস উপজেলা প্রশাসনের। জেলেরা মাছ ধরতে যেতে ভয় পাচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে তারা খুব দ্রুত ব্যবস্থা নেয়। পদ্মা নদীতে মাছ ধরতে না পেরে কর্মহীন রয়েছেন নাটোরের প্রায় 1,500 জেলে। সময় সংবাদ, নাটোর। পাবনায় ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পে খননের মাটি বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। হুমকির মুখে পড়েছে নদীর তীর ও আশপাশের হাজারো বিঘা ফসলি জমি। এতে বাড়ছে নদী ভাঙন ও জলাবদ্ধতার আশঙ্কা। তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লা রিপোর্ট। ইছামতি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে চলছে 110 কিলোমিটার খনন কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় উত্তোলন করা মাটি শর্ত সাপেক্ষে বিক্রি করার কথা থাকলেও মানছেন না ব্যবসায়ীরা। এছাড়া নির্ধারিত স্থানের বাইরে গভীরভাবে মাটি কাটায় হুমকির মুখে নদীর তীর, এমনকি কোথাও কোথাও কেটে নেওয়া হচ্ছে পাশের ফসলি জমিও। এতে কৃষিকাজ ব্যাহত হবার পাশাপাশি বাড়ছে নদী ভাঙনের ঝুঁকি। তারা বর্তমানে মাটি কাটতেছে একেবারে গভীর করে, পানি সমান করে কাটিয়ে যাচ্ছে। এই জায়গায় আমার আর আবাদ করার মতন পরিবেশ নেই। আমাদের যদি ফসল না জমি তাহলে আমরা তো খাওয়া বাঁচবো কি? এভাবে কাটলে তো আমাদের জমি নষ্ট হয়ে যাবে, পানি ঢুকবে। এইভাবে মাটি কাটিয়ে নিলে আমরা কোথায় দানা দেবো আগুর ঘরে, আর কোথায় পিঁচ লাগাবো, কেমন করে চলবো? আমি শুধু আলমাস ভাইকে চিনি, সেই আমার পাটটা
মানে বেকুর মাধ্যম দিয়ে কাটিয়ে নিয়েছে। আমি তাকে অনেক রিকোয়েস্ট করছি যে ভাই অন্তত আমি পাটটা কাটি নেই, তারপর আপনি মাটি কাটি নেবেন। সে আমার সেই কথাটাও শোনে নাই। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত মাটি ব্যবসায়ীরা। শর্ত ভঙ্গ করে কেউ মাটি কাটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কোনো জায়গায় এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা সরজমিনে ভিজিট করে সে মোতাবেক আমরা ঠিকাদারের কাছ থেকে ব্যবস্থা নেব। 2024 সালের জুলাইয়ে 1554 কোটি টাকা ব্যয়ে শুরু হয় ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সাবরিনা মজুমদার। আলিশা, ধন্যবাদ আপনাকে। কোনো কাজেই আসছে না 32 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের সাবলেন। 20 কিলোমিটার সড়কটি ব্যবহার হচ্ছে গবাদি পশু পালন, খড়ের গাদা, কাঠের গুঁড়ি রাখা সহ বিভিন্ন কাজে। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপদ বিভাগের নজরদারির অভাবে কাজে লাগছে না সড়কটি। তবে সাবলেন সহ পুরো সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে যে রাস্তা নির্মাণ করা হয়েছিল, সে রাস্তা এখন খড়ের গাদা আর কাঠের গুঁড়ি রাখার বিশেষ স্থান হয়ে দাঁড়িয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি ও শাহজাদপুর উপজেলা দুটি বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এখানকার উৎপাদিত তাঁত পণ্যের সুনাম রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। উৎপাদিত এসব তাঁত পণ্য পরিবহনের সুবিধা জেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা দ্রুত করতে সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত সাবলেন নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপদ বিভাগ। 2014 সালে প্রায় 32 কোটি টাকা ব্যয়ে 20 কিলোমিটার সড়ক সংস্কার ও সাবলেন নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ না করায় সাবলেনটি কোনো কাজে আসছে না। কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রাস্তাটা বাতিল হয়েছে, ওটা সাইডে পুরা দমে একটু ক্লিয়ার করলে পারে সবাই যাওয়া আসা করে পারল। রাস্তাটা করার পরে কিছুদিন পর থেকে রাস্তাটা ভাঙন শুরু করছে, যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন প্রার্থনা করছি। সমিলের বড় বড় গাছরা রাখে, যে কারণে সড়কটা ব্যবহার অনুপযোগী। সরকার এই রাস্তাটা খুব ভালোর জন্য করছিল, কিন্তু অযত্ন অবহেলার কারণে এই রাস্তায় সবকিছু রাখার কারণে এখন রাস্তায় মনে করেন অনেক ধরনের দুর্ঘটনা দেখা যাচ্ছে। তবে সড়ক ও জনপদ বিভাগ বলছে, আঞ্চলিক এই সড়কটি পাবনা পর্যন্ত মহাসড়কে রূপান্তরের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সয়দাবাদ থেকে আমরা এনায়েতপুর পর্যন্ত রাস্তা, এনায়েতপুর হয়ে শাহজাদপুর, কৈজুরি এবং চরবনিয়া শেষ মাথা পর্যন্ত আমরা একটা জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্তি উন্নীতকরণের একটি প্রকল্প নিয়েছি। আমরা আশা করতেছি খুব দ্রুতই প্রকল্পটি পাস হবে। আঞ্চলিক এই সড়ক দিয়ে বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার প্রায় 10 লাখ মানুষ যাতায়াত করে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনে ময়লা আবর্জনা জমে থাকা এবং পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জয়পুরহাটের বিভিন্ন সড়ক অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েন পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হয় ক্ষোভ এলাকাবাসীর। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জয়পুরহাট শহরে জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। শহরের মাদ্রাসা রোড, বঙ্গবন্ধু রোড, শান্তিনগর, সরকারি কবরস্থান সড়ক সহ দুপাশের বাড়িঘরগুলোতে পানি জমে। শহরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ও সরু ড্রেনের কারণে সহজে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে রাস্তাঘাট ডুবে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে, ব্যাহত হয় যান চলাচলেও। এখানে একটু পানিতে 1 হিঁটু পানি জমে যায়। সামান্য বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়, ড্রেন একেবারে ভরে যায়, যার জন্য চলাচল করা খুব অসুবিধা হয়। সামনে নির্বাচনে পৌরসভায় যারা আসবে তাদের অবশ্যই এই রাস্তাটা সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। বর্ষা মৌসুমের সৃষ্ট জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের। আমাদের বিদ্যমান যে ড্রেন রয়েছে সেই ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং যে প্রতিবন্ধকতা রয়েছে কিছু কিছু জায়গায়, সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাট শহরের বর্তমান বাসিন্দা 2 লাখেরও বেশি। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। বৈরী আবহাওয়া ও মৌসুম না হয় বগুড়ার মহাস্থানগড় মোকামে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহাস্থানগড় মোকামে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছে তার কাছে।
টানা বৃষ্টি আর বড়ি আবহাওয়ার কারণে দেশের সবচেয়ে বড় যেটি সবজির মোকাম মহাস্থানগড় বগুড়ার, এখানে কিন্তু আসলে সবজির যে সরবরাহ সেখানে কিন্তু ধস নেমেছে, যেখানে আসলে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসতে শুরু করে। আজকে আসলে ভোরের আলো পেরিয়ে এখানে সকাল গড়ালেও কিন্তু এখন পর্যন্ত তেমন করে কৃষকদের উপস্থিতি নেই বললেই চলে সবজি সহ। ও বাজারে শুধুমাত্র যেটি মিষ্টি লাউ সেটির যেটি সরবরাহ সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, তবে কিছুটা দাম বেড়ে আসলে মিষ্টি লাউ এখানে পাইকারিতে প্রতি পিস 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। লেবুর দাম একেবারে সহনীয় মাত্রায় রয়েছে, লেবু এখানে পাইকারিতে মাত্র 1.5 থেকে 2 টাকা পিস প্রতি বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে কেজিতে 18 থেকে 19 টাকার মধ্যে। এছাড়াও কাঁচা মরিচের দাম আসলে উৎপাদনের জেলা বগুড়া হলেও কাঁচা মরিচের ঝাল বেড়েছে টানা বৃষ্টির কারণে। এখানে কাঁচা মরিচের দাম বেড়ে 125 টাকায় এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। এবং গত বছর বা এবছর জুড়েও যেখানে আলুর দাম একেবারে নিম্নমুখী ছিল, সেখানে আলুর কিছুটা দাম বর্তমানে কৃষকরা পেতে শুরু করেছেন। এখানে পাখরি আলু কেজিতে বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, আর স্টিক আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে, অর্থাৎ কেজি প্রতি 10 থেকে 15 টাকা করে আলুর দাম বেড়েছে। এবং এতে করে কিন্তু আসলে বছর জুড়ে কৃষকদের মধ্যে যে আলুর দাম নিয়ে অস্বস্তি ছিল সেখানে কিন্তু কিছুটা হলেও কৃষকরা স্বস্তি দেখা পাচ্ছেন। এর পাশাপাশি যেটি কচুর বই রয়েছে সেটি 52 টাকা কেজিতে, আর সাচিরাও যেটি আছে সেটি কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা পিসে। এছাড়াও পেঁপে যেটি আছে সেটি কেজিতে 12.5 থেকে 13 টাকা মন প্রতি কিন্তু আসলে বিক্রি হচ্ছে। অর্থাৎ যে কটি সবজি বাজারে রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে কিছুটা করে হলেও বেড়েছে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে সবজিগুলো বছর জুড়ে আসলে এই মোকামে বেশিরভাগ পাওয়া যায় সেটি তারা বৈরী আবহাওয়ার কারণে নেই বললেই চলে। এবং কৃষকরা বলছেন যেহেতু এটি মৌসুম নয় সেক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে সবজির যে সরবরাহ সেটি স্বাভাবিক হওয়ার জন্য। তো বগুড়ায় মহাস্থানগড় সবজির মোকাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়া থেকে। এদিকে বর্ষায় রাজশাহীর বাজারে মাছের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়লেও চাহিদা বেশি থাকায় কমেনি দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে নওদাপাড়া বাজারে আছেন রিপোর্টার মওদুদ রানা, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজশাহীতে মাছের বাজারে বলা চলে যে আগুন, কারণ প্রতি কেজি মাছে অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত দাম বেড়েছে। রাজশাহীর আমি রয়েছি যে নওদাপাড়া পাইকারি মাছের বাজার, সেখানে 1 কেজি ওজনের যে রুই মাছ সেটি বিক্রি হচ্ছে 350 টাকা থেকে শুরু করে 370 টাকা পর্যন্ত, এবং 2 কেজি ওজনের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো 420 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এবং যে মাঝারি সাইজের কাতলা মাছগুলো রয়েছে সেগুলো 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এই বাজার ঘুরে আমরা যেটি দেখেছি যে তেলাপিয়া সেই মাছটি বেড়ে 170 টাকা থেকে 220 টাকা প্রতি কেজি, এবং মাঝারি আকারের যে সিলভার মাছগুলো রয়েছে সেগুলো 190 টাকা থেকে 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি মৃগেল মাছ বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 260 টাকা। মিনার কাপ মাছ বিক্রি হচ্ছে মাঝারি আকারের যেটি সেটি 220 টাকা থেকে 250 টাকা। পাবদা মাছ যেটি চাষের মাছ সেটি প্রতি কেজি 400 টাকা। চাষের শিং মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 400 টাকা। এবং পাঙাশ মাছ যেটি ছোট আকারের সেটি 170 থেকে 180 টাকা কেজি, এবং যেগুলো বড় আকারের রয়েছে সেগুলো 250 টাকা থেকে 300 টাকা। কালবাউস মাছ যেটি রয়েছে সেটি 400 টাকা থেকে 450 টাকা দরে বিক্রি হচ্ছে। এই আড়তদাররা যেটি বলছেন যে গত কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে, এবং যেসব পুকুর থেকে মাছ ধরা হচ্ছে সেসব সড়কগুলো মূলত গ্রামীণ যে কাদার সড়ক, এবং সেসব সড়কগুলোতে কাদা পানি হওয়ার কারণে যারা পুকুর মালিক তারা আসলে মাছ ধরছেন না, যার ফলে বাজারে সরবরাহ খুবই কম। এবং বাজারে সরবরাহ কম, অন্যদিকে চাহিদা বেশি, যার কারণেই আসলে মাছের বাজার আজকে অনেক বেশি। এবং এখানকার থেকে যে চড়া বাজার আজকে এখানে কেজি প্রতি 30 থেকে 50 টাকা বেশি, পাইকারি খুচরা যে বাজার সেখানে আরও 20 টাকা কেজিতে বেশি। সব মিলিয়ে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন এই যে বাড়তি যে বাজার সেই বাজারটি আরো কয়েকদিন থাকবে, অন্তত 1 সপ্তাহ পর থেকে এই মাছের দাম কিছুটা হলে কমতে পারে। এই ছিল রাজশাহী মাছ বাজার থেকে সবশেষ। যুক্ত ছিলাম রাজশাহী থেকে।
বগুড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত জুলাই পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দুপচাচিয়া সি অফিস বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় উপস্থিত ছিলেন এনসিপি নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ দলটির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় এনসিপি নেতারা বিএনপির সমালোচনা করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে এই আয়োজন করা হয়। 41 ব্যাটালিয়নের উদ্যোগে সাদেক মাস্টার টিলা ও বিএফআইডিসি পাড়া এলাকার আশ্রয় কেন্দ্রে থাকা 260 জন বাসিন্দাকে রান্না করা খাবার বিতরণ করা হয়। বিজিবি জানায়, দুর্যোগ কবলিত এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও জরুরি প্রয়োজনে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। কুড়িগ্রামের রাজারহাটে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলখা এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুপক্ষের বিরোধ চলছিল। তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জান্নাত। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মোতায়েন করা হয় অতিরিক্ত সদস্য। জিজ্ঞাসাবাদের জন্য 10 জনকে আটক করা হয়েছে। মানিকগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় একজন নিহত, 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সিংগাইর আঞ্চলিক মহাসড়কে পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে 3টি যানবাহনের 5 জন আহত হন। তাদেরকে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া উপজেলার বলধারা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 15 বছরের এক কিশোর নিহত হয়। ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। জ্বালানি খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগ আকর্ষণ, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। ইরাক থেকে আরও বেশি তেল উত্তোলনে মার্কিন কোম্পানিগুলো কাজ করবে বলে জানান ট্রাম্প। এতে বাগদাদের জ্বালানি খাতের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদী তিনি। গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন। পরে হোয়াইট হাউস ও পেন্টাগনে পৃথক বৈঠকে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ইরাকি প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সংঘাতের প্রভাবে অর্থনৈতিক চাপে থাকা ইরাকের তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগের আহ্বান জানান জাইদি। বলেন, ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরাক তার প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশীদারিত্ব প্রত্যাশা করে। একই সঙ্গে ইসলামিক স্টেটের বিরুদ্ধে দীর্ঘ বছরের লড়াইয়ে ইরাকের বিপুল ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন তিনি। ওই সংঘাত দেশের অর্থনীতি ও অবকাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন জাইদি। আমরা ওপেক প্রতিষ্ঠাকারী দেশগুলোর একটি, তাই ইরাক তার প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশ পাওয়ার অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাক আইএস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছে। এই যুদ্ধে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং দেশের অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। ইরাকের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ $400 বিলিয়নেরও বেশি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় বড় বাণিজ্যিক চুক্তির কথা বলেন। দেশটি থেকে আরও বেশি তেল উত্তোলনে মার্কিন কোম্পানিগুলো যুক্ত হবে বলে জানান ট্রাম্প। তার দাবি, এই সহযোগিতার মাধ্যমে উভয় দেশেই কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ইরাকের জ্বালানি খাতের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে। আমরা দুই দেশের জন্যই বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব এবং ইরাক থেকে আরও বেশি তেল উত্তোলন করব। দেশটি থেকে প্রচুর তেল উৎপাদন হবে আর সেই কাজ মূলত মার্কিন কোম্পানিগুলোই করবে। তারা এখন অন্যদের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে চায়। এটি অবশ্যই ইতিবাচক। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, কংগ্রেসে বিবেচনাধীন রাশিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞা বিলে ইরান ও হিজবুল্লাহকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতিতে নতুন মাত্রা যোগ হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।
ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে। এদিকে সানায় অবরোধ অব্যাহত থাকলে সৌদি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হাউথি বিদ্রোহী। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হাউথির পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সোমবার সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়। এর জন্য সৌদি সমর্থিত ইয়েমেন সরকারকে দায়ী করে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে হাউথি বিদ্রোহী। 4 বছরের নীরবতার পর আবারও বড় সংঘাতের মুখে দুপক্ষ। এ ঘটনায় বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হাউথির বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসকে পরিকল্পনার কথা জানান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চান। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প সেই অভিযানে সবুজ সংকেত দেন। বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে হাউথির সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় সামরিক ও কূটনৈতিকভাবে ওয়াশিংটনের সহায়তা নিশ্চিত করতে চাইছে রিয়াদ, এমনটাই ইঙ্গিত পাওয়া যায়। এদিকে হাউথির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানার ওপর অবরোধ অব্যাহত থাকলে সৌদি বিমানবন্দরগুলো তাদের লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে সৌদি আকাশসীমা ব্যবহার না করার জন্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকেও সতর্ক করেছে তারা। বিশ্লেষকদের আশঙ্কা, এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে 2022 সাল থেকে কার্যত বহাল থাকা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। নতুন করে সৌদি হাউথি সংঘাত শুরু হলে শুধু ইয়েমেন নয়, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাও আরও তীব্র হতে পারে। পাশাপাশি লোহিত সাগরের প্রবেশদ্বার বাবাল মানদেব প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও বাড়ছে, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাওয়ালাকোটে বিক্ষোভকারীদের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 6 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দমন পীড়ন, অর্থনৈতিক সংকট ও মৌলিক অধিকার হরণের প্রতিবাদে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। পাকিস্তানের আজাদ কাশ্মীরে গত কয়েক মাস ধরে ইসলামাবাদের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, মূল্যস্ফীতি, খাদ্য সংকট, বিদ্যুতের উচ্চ মূল্য, প্রশাসনিক বৈষম্য, ইন্টারনেট বিধিনিষেধ এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাওয়ালাকোটের নিউ বাস টার্মিনাল এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন বেসামরিক ব্যক্তি নিহত হন। রক্তক্ষয়ী এই ঘটনার একদিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে আজাদ কাশ্মীরের প্রবাসী ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেন। প্রায় 100 বিক্ষোভকারী, যাদের মধ্যে নারী, শিশু ও কমিউনিটির নেতারাও ছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীকে বেসামরিক এলাকা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চান এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে পুঞ্চ ও ডোডা সেক্টর দিয়ে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি খুলে দেওয়ার আহ্বান জানান। এমনকি মানবিক সংকট মোকাবিলায় ভারতের সহায়তাও কামনা করেন তারা। এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তান শাসিত কাশ্মীরে চলমান বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক দমন নীতিরই প্রতিফলন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে পাকিস্তান সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ। চীন রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত যৌথ নৌ মহড়া জয়েন্ট সি 2026 আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। পূর্ব চীনের শানডং প্রদেশের কিংদাও সামরিক বন্দরে মহড়ার সমাপ্তি ঘোষণা করা হয়। সমুদ্র নিরাপত্তা ঝুঁকি যৌথভাবে মোকাবেলা প্রতিপাদ্য নিয়ে আয়োজিত মহড়ায় 2 দেশের 10টি যুদ্ধজাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান ও সহায়ক ইউনিট অংশ নেয়। মহড়ায় যৌথ গোয়েন্দা নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সমুদ্রপৃষ্ঠে হামলা এবং সাবমেরিন উদ্ধার অভিযানের মতো লাইভ ফায়ার অনুশীলন চালানো হয়। চীনের সামরিক কর্মকর্তাদের দাবি, বাস্তব যুদ্ধ পরিস্থিতির আদলে পরিচালিত এই মহড়া 2 দেশের সামরিক বাহিনীর কৌশলগত পারস্পরিক আস্থা আরও জোরদার করেছে এবং সমুদ্র ভিত্তিক সংকট যৌথভাবে মোকাবেলার সক্ষমতা বাড়িয়েছে। 6 জুলাই শুরু হওয়া জয়েন্ট সি 2026 ছিল 2012 সাল থেকে অনুষ্ঠিত এই সিরিজের দ্বাদশ যৌথ নৌ মহড়া।
ভোরের সময় আরও থাকছে। বিকেলে শুরু বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ। বুলাওয়েতে ওয়ানডে ব্যর্থতা ভুলে জয়ের শুরু লক্ষ্য টাইগারদের। দলের জয়ে অবদান রাখতে চান তাওহিদ হৃদয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে নতুন ক্রু পাঠিয়েছে রাশিয়া। সোয়ুজ MS-29 মহাকাশযানে যাত্রা করেছেন 2 রুশ মহাকাশচারী ও 1 মার্কিন নভোচারী। স্থানীয় সময় মঙ্গলবার কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এতে রয়েছে রুশ মহাকাশচারী পিত্ততো দুভ্রভ ও আন্না কিকিনা এবং মার্কিন নভোচারী অনিল মেনন। প্রায় 10 মিনিটের মধ্যেই মহাকাশযানটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে প্রায় 8 মাস অবস্থান করবেন তারা। এই উৎক্ষেপণ ঘিরে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধানদের একসঙ্গে উপস্থিতি। বন্যা ও ঝড়ের প্রভাবে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। রাশিয়ার উরাল অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানির নিচে তলিয়ে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। এদিকে টাইফুন বাভির প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি চীন। পরিস্থিতি মোকাবেলায় লিয়াওনিং প্রদেশে 3 কোটি ইউয়ান জরুরি সহায়তা বরাদ্দ দিয়েছে সরকার। বন্যা সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রেও। ভারতের জম্মু কাশ্মীরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রাশিয়ার উরাল অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ইরবিত এলাকা। স্থানীয় একটি নদীর পানি প্রবল স্রোতে তলিয়ে গেছে বহু বাড়িঘর ও সড়ক। শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন জরুরি উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা। বাস্তুচ্যুতদের জন্য খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। গভর্নরের তথ্য অনুযায়ী বন্যায় 18টি পৌর এলাকা, 61টি বসতি এবং 1000-এর বেশি জমির প্লট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে শক্তিশালী ঝড় টাইফুন বাভির প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি চীন। উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। শেনিয়াং, ফুসুন সহ বিভিন্ন এলাকায় ঝড় ও বন্যায় সড়ক, স্কুল সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবেলায় চীনের কেন্দ্রীয় সরকার লিয়াওনিং প্রদেশের জন্য 3 কোটি ইউয়ান জরুরি সহায়তা বরাদ্দ দিয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক, স্কুল সহ বিভিন্ন জনসেবামূলক স্থাপনা দ্রুত সংস্কারে ব্যয় করা হবে এই অর্থ। এদিকে বন্যা সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রেও। টেক্সাসের লারেরো এলাকায় রিও গ্র্যান্ডে নদীর জন্য এই সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। উজানে ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার থেকে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতের জম্মু কাশ্মীরেও 18 জুলাই থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 20 থেকে 22 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 21 জুলাই সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। বাসিন্দাদের নদী, খাল ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইশিতা আক্তার, সময় সংবাদ। এবার ফুটবল বিশ্বকাপের খবর। সেমিফাইনালে ইংলিশ বাধা পেরিয়ে সহজেই শিরোপার মঞ্চে পৌঁছে যাবে আর্জেন্টিনা, এমনটাই প্রত্যাশা আলবিসেলেস্তেদের বাংলাদেশি সমর্থকদের। এর আগে বেশ কয়েকবার অ্যাওয়ে জার্সিতে খেলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল প্রিয় দলকে। এবারও সেমিতে নেভি ব্লু জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন মেসিরা। তবে এ নিয়ে ভয় পাচ্ছেন না সমর্থকরা। এটাকে স্রেফ কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন তারা। অনেকেই আবার শীর্ষ 4-এ মেসি আলভারেজদের চেয়ে এগিয়ে রাখছেন কেইন বেলিংহ্যামদের। বিশ্বকাপ এখন শেষ 4-এর মঞ্চে, যেখানে বেশ আলোচিত আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াই। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দ্বৈরথ ঘিরে বাংলাদেশে উত্তেজনার পারদ তুঙ্গে। আলবিসেলেস্তে ফ্যানদের একটাই চাওয়া, আরেকবার ফাইনালের টিকিট নিশ্চিত করুক মেসিরা। টিম ভালো, আর্জেন্টিনা খেলে ভালো, আর্জেন্টিনা জিতবে অবশ্যই। আর সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনার হলো হারাতে যেতেছে ব্রাজিল, তো এই দিক থেকে তো আর্জেন্টিনা জিতবে 100% শিওরই। লাউতারো মার্টিনেজের উপরে আমি একটা আস্থা রাখতেছি যে সে এমন কিছু করবে, ম্যাজিক মোমেন্ট তৈরি করবে, যার কারণে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করবে। থ্রি লায়নদের বিপক্ষে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে আটলান্টা স্টেডিয়ামে মাঠে নামবে মেসি মার্তিনেজরা। 1986-র স্মৃতি ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত তাদের।
তবে এরপর 1990 আর 2014 সালের অ্যাওয়ে জার্সিতে ফাইনাল হারের ক্ষত থাকায় অনেকেই তাদের অ্যাওয়ে শার্টকে ডাকেন জার্সি অফ টিয়ার্স নামে। এসব কুসংস্কার বলে উড়িয়ে দিলেন আর্জেন্টিনার সমর্থকরা। আসলে এটা কুসংস্কার, এগুলো আমরা পাত্তা দিই না, আমরা অলওয়েজ ভালো খেলে আসছি। এখন এটার সাথে অপয়া বা জার্সি, এটা আসলে আমাদের এটা একটা কাকতালীয় ব্যাপার। গোল, অ্যাসিস্ট আর নেতৃত্বে এলএম10 দলের সবচেয়ে বড় শক্তি। তাদের সঙ্গে ভক্তদের আত্মবিশ্বাস বেড়েছে নিজেদের সর্বশেষ ম্যাচে আলভারেজ লাউতারো জাল খুঁজে পাওয়াই। তারপরও মেসিদের চেয়ে কেইন বেলিংহামদের এগিয়ে রাখছেন বাংলাদেশি ফুটবল ভক্তরা। ইংল্যান্ড এগিয়ে থাকবে, কারণ বেলিংহাম একটা ভালো ফর্মে আছে। Argentina, there's a Messi, they also play good. But I believe England is the one this time. যদি তারা মেসিকেই খুঁজতে থাকে, আমার মনে হয় হ্যারি কেন একটা কাম করে দিবে এইদিকে। বাংলাদেশে ইংল্যান্ডের চেয়ে আর্জেন্টিনার সমর্থক একটু বেশি। তাদের একটাই প্রার্থনা ইংলিশ পরীক্ষায় পাশ করে মেসি আরও একবার উঠুক ফাইনালে। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড ম্যাচের আগে পরিকল্পনায় বড়সড় ধাক্কা খেতে চলেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ড ম্যাচে অ্যাঙ্কেলে বাজেভাবে ট্যাকেলের শিকার হওয়া নিকো গঞ্জালেসকে নিয়ে তৈরি হয়েছে সংশয়। অনুশীলনের আগে বেঞ্চে বসে থাকলেও পরে স্ট্রেচিং এবং গা গরম করেছেন এই মিডফিল্ডার। তাকে পেতে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। আটলান্টা থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। দাঁড়িয়ে আছি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ঠিক যেই জায়গাটায় অনুশীলন করবে, সেই আটলান্টা স্পোর্টস গ্রাউন্ডে। কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলে গেছেন গনসালো মন্তিয়েল, রদ্রিগো ডে পল এবং ম্যাকঅ্যালিস্টার। নিশ্চয়ই লিওনেল স্ক্যালোনি তার টিম স্ট্র্যাটেজিও সেট করে ফেলেছেন এরই মধ্যে এবং সে অনুযায়ী অনুশীলন শুরু করবেন। তবে আপনাদের একটি দুঃসংবাদ দিতে চাই, যারা হচ্ছে আর্জেন্টাইন ফুটবল ভক্ত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই একটি বেঞ্চ দেখা যাচ্ছে, যে বেঞ্চে বসে আসলে ফুটবলাররা তাদের ড্রেস আপ চেঞ্জ করেন বা সেখানে এসে বিশ্রাম করেন। সেখানে কিন্তু নিকো গঞ্জালেস বসে আছেন। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে অস্বস্তির একটা খবর, কারণ আপনারা সবাই জানেন লাস্ট ম্যাচটায় অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় নিকো গঞ্জালেসকে কিন্তু অদ্ভুতভাবে, অনেকটা নৃশংসভাবে ব্রুটালি তার পায়ে আঘাত করা হয়েছিল এবং তার অ্যাঙ্কেলে কিন্তু মোটামুটি ভালো রকমের একটা টুইস্ট রয়েছে। যদিও এটা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু বলা হয়নি এবং তাকে যেইভাবে ফাউল করা হয়েছে সেটা কিন্তু রেফারিও উপেক্ষা করে গেছেন। পরবর্তীতে রিপ্লেতে দেখা গিয়েছে যে বুট দিয়ে তার পায়ে যেভাবে মারিয়ে দেওয়া হয়েছিল সেটা নিশ্চিতভাবেই তাকে অনেকটা ভুগিয়েছে বা ভোগাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দলের সবাই যখন অনুশীলনে আগে ভাগে নেমে পড়েছেন, নিকো গঞ্জালেস কিন্তু ওই বেঞ্চটাতে অনেকক্ষণ তিনি বসেছিলেন, অর্থাৎ তার পায়ে যে চোট রয়েছে বা একটা অস্বস্তি রয়েছে সেটা কিন্তু স্পষ্ট। তবে এটা নিশ্চিত শেষ মুহূর্তে যদি নিকো গঞ্জালেসকে মূল একাদশ অর্থাৎ শুরুর একাদশে লিওনেল স্ক্যালোনি না পান, সেটা দলের জন্য অর্থাৎ আর্জেন্টিনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আশা রাখা যেতে পারে হাতে এখনো বেশ খানিকটা সময় রয়েছে, এর মাঝখানে তিনি যদি পুরোপুরি রিকভারি করে ওঠেন বা ম্যাচ ফিটনেসটা ফিরে পান, তাহলে দেখা যেতে পারে শুরুর একাদশেই ইংল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালে। আটলান্টা স্পোর্টস গ্রাউন্ড থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আটলান্টা যেন ফকল্যান্ড যুদ্ধের মঞ্চ, যেখানে একদিকে আলবি সেলেস্তে শিবিরকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি, অন্যদিকে থ্রি লায়ন্সের ট্রাম্প কার্ড জুড বেলিংহ্যাম। তবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শুধু এই দুজন নন, আলো কাটতে পারেন আরও কিছু নাম। ফাইনালে ওঠার পথে যারা হতে পারেন এক্স ফ্যাক্টর, তাদের নিয়ে এবারের প্রতিবেদন। ইংল্যান্ড আর্জেন্টিনার দ্বন্দ্ব ঐতিহাসিক। ফকল্যান্ডস দ্বীপ নিয়ে দুই দেশের যুদ্ধ কেড়ে নেয় অন্তত 900 জীবন। এরপর 86 আর 98 বিশ্বকাপ সে সম্পর্কের শীতলতা বাড়িয়েছে আরও বেশি। আর তাতে দুই যুগে ফুটবল মাঠে মুখোমুখি হয়নি এই দুই দল। অপেক্ষার প্রহর শেষ হবে আটলান্টায়, যখন সেমিফাইনালের সমীকরণে আলবিসেলেস্তেদের থামানোর বিকল্প থাকবে না থ্রি লায়ন্সের সামনে। লড়াইটা দল ছাপিয়ে হতে পারে দুই তারকার, লিওনেল মেসি বনাম জুড বেলিংহ্যাম। চলতি বিশ্বকাপের পরিসংখ্যান টানলে দুজনকে আলাদা করার সুযোগ কম। সেমিফাইনালের ফলাফল কি হবে তার অনেকটাই নির্ধারণ করে দেবে তাদের পারফরমেন্স। তবে এই লড়াইটা নিজেদের করে নিতে পারেন দুই দলের স্ট্রাইকাররাও। হ্যারি কেইন তো রীতিমতো উঠছেন, বেলিংহ্যামের মতো তারও 6 গোল। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম একই দলের একাধিক ফুটবলার করলেন এত বেশি গোল। প্রশ্নটা হচ্ছে আর্জেন্টিনার হয়ে সে কাজটা করতে পারেন কিনা লাউতারো মার্টিনেজ।
সে কাজ কতটুকু সম্ভব হবে তা নির্ধারণে মুখ্য ভূমিকা অবশ্য ফুলব্যাকদের। ইংল্যান্ড আর্জেন্টিনা লড়াইয়ে সেই ফুলব্যাক হিসেবে নজর কাটতে পারেন তালিয়াফিকো আর স্পেন্স। ইনজুরি কাটিয়ে দলের বাঁ পাশে ভারসাম্য এনেছেন তালিয়াফিকো। বলার অপেক্ষা রাখে না আলবি সেলেস্তেদের শক্তিটাও ওই বাঁ প্রান্তেই। আর নরওয়ে ম্যাচে স্পেন্সের পারফরমেন্স নিশ্চয়ই আত্মবিশ্বাসী করেছে থমাস টুখেলকে। তবে ঘুরে ফিরে নজর রাখতে হবে লিওনেল মেসির ওপরেই। অন্তত এই ফুটবলার যে ম্যাচে থাকেন সেখানে অন্যদের ওপর মনোযোগ দেওয়ার সুযোগ কই। প্রতিপক্ষ আর আর্জেন্টিনার মাঝে একাই পার্থক্য গড়ে দিতে পারেন এলএম10। আর গোল্ডেন বুটের লড়াইয়ের হিসেব টানলে প্রতিটা গোলই যে ভীষণ গুরুত্বপূর্ণ। আলবিসেলেস্তেরাও তাই আরও একবার চাইবে আটলান্টায় হোক মেসি ম্যাজিক। তেমনটা হলে টানা দ্বিতীয় ফাইনালে উঠতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। বয়স এখন ৩৯। মাঠে আগের মতো দৌড়ান না, কিন্তু খেলার ছন্দ এখনও নিয়ন্ত্রণ করেন তিনি। পুরো বিশ্বকাপে হাঁটলেন প্রায় অর্ধেক সময়, তবুও গোল আর অ্যাসিস্টে সবার উপরে লিওনেল মেসি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে পরিসংখ্যান বলছে মেসি থামেননি, শুধু বদলে গেছেন। আর্জেন্টিনার বিপক্ষে যে দলের খেলায় থাকুক না কেন, মাঠে উপস্থিত ২২ জন খেলোয়াড়ের মধ্যে সবার নজর থাকে একজন জাদুকরের বাঁ পায়ের দিকেই। বয়সের ভারে কোনো কোনো খেলোয়াড়ের ফুটবল খেলার তীক্ষ্ণতা কমে যায়, আবার কেউ কেউ নিজেদের ডিক্লাইনিং ফেজের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। তবে আর্জেন্টাইন এই জাদুকর কোনোভাবেই যেন মানতে নারাজ যে তাকে দেওয়ার হবে না। এই গুণগুলো শুনেই ফুটবল সমর্থকরা বুঝে যাবেন কে এই খেলোয়াড়। তিনি আর কেউই নন, বরং আলবিসেলেস্তের সুপারস্টার লিওনেল মেসি। মাঠ জুড়ে ছুটে বেড়ানো সেই তরুণ মেসি এখন অনেকটাই ইতিহাস। এখনকার মেসি দৌড়ান কম, কিন্তু ভাবেন বেশি। বিশ্বকাপে তিনি যতটা পথ পাড়ি দিয়েছেন তার ৪৭% হেঁটেছেন। আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে এটাই সর্বোচ্চ। তবে সাফল্যের কোনো ঘাটতি নেই এলএম10-এর। বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল আর ৩ অ্যাসিস্ট। পরিসংখ্যান আরও বিস্ময়কর। এই বিশ্বকাপে প্রতি ম্যাচে মাত্র ২.৭টি স্প্রিন্ট করছেন মেসি। ৪ বছর আগে যেখানে ছিল ৫.৩। প্রতি ৯০ মিনিটে গড়ে দৌড়াচ্ছেন মাত্র ৮.২ কিলোমিটার। কিন্তু বল পায়ে পেলেই বদলে যায় সব হিসাব। ৩৩টি শট, ২১টি গোলের সুযোগ তৈরি। ডিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপে এমন অবদান আর কেউই রাখতে পারেননি। বার্সেলোনার ক্যারিয়ারের শুরুটা ছিল ডান প্রান্তের উইঙ্গার হিসেবে। পেপ গার্দিওলা তাকে বানান ফলস লাইন, পরে হয়ে ওঠেন দলের মূল প্লেমেকার। এখন ইন্টার মায়ামি ও আর্জেন্টিনায় তিনি যেন একজন ফুটবল পরিচালক। কম দৌড়ে নিখুঁত সিদ্ধান্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন। শেষ ১৫টি বিশ্বকাপ ম্যাচে তার অবদান ১৬ গোল ও ৭ অ্যাসিস্ট। এই সময় পোল্যান্ডই কেবল পেরেছে তাকে গোল বা অ্যাসিস্ট থেকে বিরত রাখতে। ৩৯ বছর মেসি যেন বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে নতুন করে গড়ে তুলছেন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আবারও আলোচনার কেন্দ্রে থাকবেন মেসি। হয়তো লিওনেল স্ক্যালোনি মেসির এই জাদুকরী প্রতিভাকে কেন্দ্র করেই সাজাতে পারেন ইংলিশদের বিরুদ্ধে মাস্টার প্ল্যান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে হারাতে মাঠের লড়াইয়ের পাশাপাশি শুরু হয়েছে ভাগ্যের লড়াই। আর্জেন্টিনার সমর্থকদের বিশ্বাস, হ্যারি কেইন বা জুড বেলিংহ্যামের স্টিকার ফ্রিজে রাখলেই নাকি থেমে যাবে তাদের জাদু। কুসংস্কার হোক বা বিশ্বাস, বিশ্বকাপ জয়ে এখন এমনভাবেই মেতে আছেন আর্জেন্টাইনরা। মেসিদের সেমিফাইনালের ব্যস্ততা এখন অনুশীলনের মাঠ ছাপিয়ে আর্জেন্টিনার ঘরে ঘরে। ইংল্যান্ডের হ্যারি কেইন আর বেলিংহ্যামের জাদু কমিয়ে আনতে তাদের ঢোকানো হচ্ছে ফ্রিজে। তবে রক্ত মাংসের মানুষ নয়, বরং তাদের প্রতীকী স্টিকার বরফের মধ্যে রাখা হচ্ছে। বুয়েন্স আয়ার্সের তরুণ সমর্থক ইনেস মুথরির বিশ্বাস, বিশ্বকাপ জুড়ে বন্ধুদের সঙ্গে এভাবেই প্রতিপক্ষের সেরা খেলোয়াড় আর গোলরক্ষকের স্টিকার বরফ জমিয়ে রাখছেন তারা। এই বিশ্বকাপ চলাকালীন আমি আর আমার বন্ধুরা যখন একত্রিত হই, তখন আমরা খেলোয়াড়দের ফ্রিজ বা জমিয়ে ফেলি। আমরা তারকা খেলোয়াড় এবং গোলরক্ষককে একই কাগজের টুকরোয় আঁকি এবং সবসময় একই গ্লাসে রেখে ফ্রিজারে জমিয়ে রাখি। আরেক সমর্থক হুয়ান পাবলো মনসালভো বেলিংহ্যামের স্টিকার ফ্রিজে রেখে বিশ্বাস করছেন এতেই থেমে যাবে ইংলিশ মিডফিল্ডারের দুর্দান্ত ফর্ম। আমার আরেকটা রীতি হলো, যে দেশের বিপক্ষে আমরা খেলতে নামি সেই দলের খেলোয়াড়দের, বিশেষ করে তারকাদের ফ্রিজ করে রাখা। আজও আমি একটি স্টিকার এনেছি যেটি আমি ফ্রিজে রাখবো, আর সেটি হলো জুডো বেলিংহ্যামের। এই বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা খেলোয়াড়, অন্তত অন্যতম সেরা জুডো বেলিংহ্যামই
কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিনি জোড়া গোল করে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন। তাই আজ ফ্রিজে যাওয়ার পালা জুড বেলিংহামের। কেউ স্টিকার জমাচ্ছেন বরফে, কেউ আবার বদলাচ্ছেন না নিজের সৌভাগ্যের রুটিনও। হুয়ান ইগনাসিও কালভো জানান, গ্রুপ পর্বে পড়েছেন 2014 সালের জার্সি, নকআউটে অন্য জার্সি, আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পরবেন বাবার পুরানো আর্জেন্টিনার জার্সি, যেটি পরে 2022 বিশ্বকাপ জয়ের স্মৃতি আছে তার। জার্সিটা আমার খুবই পছন্দের। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেও আমি সব সময় এটি পরি। আর সেমিফাইনাল ও ফাইনালের জন্য যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তাই আমি আমার বাবার জার্সিটা পরব। গত বিশ্বকাপেও আমি এই জার্সিটাই পরেছিলাম আর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, তাই এবারও আমি সেটাই পরব। আর্জেন্টিনার এ ধরনের বিশ্বাসের নাম কাবালা। যে কাজ একবার জয়ের সঙ্গে মিলে যায় সেটাই বারবার করে যান সমর্থকরা। এবার সেই বিশ্বাস ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এআই দিয়ে তৈরি হচ্ছে বরফে জমে থাকা ইংল্যান্ডের খেলোয়াড়ের ছবি। মাঠের লড়াইয়ে এখন খানিকটা সময় বাকি, কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের বিশ্বাস ইংল্যান্ডের তারকারা এর মধ্যেই বন্দী হয়ে গেছেন ফ্রিজারের বরফে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। টেস্ট এবং ওয়ানডেতে হারের পর টি-20 সিরিজে জয়ের লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় শুরু হবে ম্যাচটি। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া লিটন দাসের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন তাওহিদ হৃদয়। ম্যাচের আগে পুরো দল নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডের ভুলগুলো শুধরে টি-20তে ভালো করার প্রত্যয় জানান তাওহিদ হৃদয়। 17-19 জুলাই মাঠে গড়াবে সিরিজের বাকি 2 ম্যাচ। টার্গেট থাকবে যে টিমকে জেতানোর। আমি টিমকে আমার দিক থেকে যতটুকু পারবো টিমকে আমার দিক থেকে সার্ভ করার চেষ্টা করবো, এবং অবশ্যই এটা একটা গর্বের বিষয়, প্রাইডের ব্যাপার টিমকে সার্ভ করা। বাট অ্যাট দ্য সেম টাইম দিন শেষে রেজাল্টটা বেশি জরুরি। তো অ্যাজ এ টিম হিসেবে আমরা চাই যেন আমরা সিরিজটা জিততে পারি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাড লাইটের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা সমালোচনা। কোথাও বলা হচ্ছে 35 লাখ টাকার তার চুরি হয়েছে, আবার কোথাও দাবি করা হচ্ছে চোরকে ধরেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, মাঠ পর্যায়ে করা তদন্ত সিসিটিভি ফুটেজের তথ্য বলছে আলোচিত এসব দাবি বেশিরভাগেরই অতিরঞ্জিত। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট। বাংলাদেশের অন্যতম নান্দনিক ক্রিকেট ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সবুজ পাহাড় ঘেরা এই মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএল সহ দেশের বড় বড় ম্যাচ। আধুনিক ফ্লাডলাইটের আলোয় বহু স্মরণীয় ম্যাচের সাক্ষী এই স্টেডিয়ামই এবার আলোচনায়। তবে ক্রিকেটের জন্য নয়, ফ্লাডলাইটের কিছু তামার তার চুরির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্টেডিয়াম থেকে 35 লাখ টাকার ফ্লাডলাইটের তার চুরি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে প্রায় 25 মিটার তামার তার ও কিছু বৈদ্যুতিক তার কাটা হয়েছে, যার আনুমানিক মূল্য 1 লাখ টাকার কিছু বেশি। অর্থাৎ 35 লাখ টাকার ক্ষতির দাবি বাস্তবতার সঙ্গে মিলছে না। এছাড়া গুজব ছড়িয়েছে চোরকে আটক করে ছেড়ে দেওয়া হয় কর্তৃপক্ষের সম্মতিতে। তবে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজে মেলেনি সে প্রমাণও। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি কোনো সংঘবদ্ধ নাশকতামূলক চক্র নয়, বরং ছিচকে চোর বা মাদকাসক্তদের কাজ হতে পারে। স্টেডিয়ামের পশ্চিম পাশে গ্রিন গ্যালারির পাশে পাহাড়ের মধ্যে যে টাওয়ারটা, এটা রাতের অন্ধকারে দুজন চোর এটা থেকে এক টুকরো তার নিয়ে যায়। যে অংশটা হলো ডিপি বক্সের কিছু তার, যার আনুমানিক মূল্য আসলে 24 মিটারের মতো তার সাথে কিছু ইলেকট্রিকের কিছু তার ছিল আর কি। সব মিলে হয়তো 1,35,000 টাকা সর্বোচ্চ। ঘটনার পরই তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিসিবির নিরাপত্তা বিভাগ থেকে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমানও ঘটনাটি পরিদর্শন করে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেটের বিসিবি পরিচালক কাইম চৌধুরী। এই যে এফসিসি ফুটেজ পেয়েছে বা পুলিশ ইনভেস্টিগেশন করছে, যদি এইখানে আমাদের স্টেডিয়ামের কোনো স্টাফ কোনোভাবে জড়িত থাকে, চাকরিচ্যুত হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। ধন্যবাদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা জোরদারের ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।
এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্প্যানিশ আধিপত্যে ফরাসি দুর্গের পতন, 2-0 গোলের জয়ে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে লা রোহা, ভক্ত সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। রাতে আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ মন্ত্রীর, ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা। দিল্লিতে হুঙ্কার দেয়া হাসিনা পাবেন না আত্মসমর্পণের সুযোগ, সংসদে আইনমন্ত্রী। বন্দি বিনিময় চুক্তিতে ফেরানোর তাগিদ দেয়া হচ্ছে ভারতকে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বানের পানি কমতে ভেসে উঠছে ক্ষতচিহ্ন, এখনো ডুবে চট্টগ্রামের বাঁশখালীর সাতকানিয়া। বিশুদ্ধ পানি ও খাবার সংকট, উত্তর পূর্বাঞ্চলেও বন্যার পূর্বাভাস। এবং তীব্র সংকটেও গ্যাসের সিস্টেম লস 10%, বিতরণ কোম্পানির ব্যর্থতায় বছরে অপচয় 6,000 কোটি টাকা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার দাবি তিতাসের। এই ছিল ভোরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাবরিনা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।